2010 সালে জুন মাস। ঢাকা শহরের বুকে তখন গরমের তীব্রতা। মগবাজার এলাকার ফুটপাতে রোদে পুড়ে চৌচির হয়ে গেছে। ফুটপাতের উপর একটি বস্তার উপর বসে আছে 8 বছরের একটি ছেলে। নাম তার আবির। গায়ে নেই ভালো কাপড়, পায়ে নেই জুতা, শরীরে ঘামে ভেজা। তার পাশে বসে আছে তার বাবা জামাল। জামাল পেশায় দিনমজুর। তিনি আজ কাজ পাননি। তিনি তার ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে আবিরের উদ্দেশ্য বলতে লাগল। আবির, বাবা আজ কাজ পাই নাই, তোর জন্য টিফিন দিতে পারলাম না। তুই মন খারাপ করিস না, কালকে ভালো কাজ পাবো। তুই কিন্তু পড়ালেখা চালিয়ে যা। বাবা যা পারে নাই, তুই যা, বড় হয়ে বড় মানুষ হ। এই ফুটপাতের মাটি ভুলিস না, এই মাটিতেই তোর বড় হওয়া। সাথী আপুর মতো তুইও ভালো নম্বর আনো। বাবা রোজ দোয়া করে তোর জন্য। তুই কি বাবাকে কথা দিতে পারবি? আবির তার বাবার দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন 8 বছরের শিশুর চেয়েও অনেক বেশি কিছু। সে তার বাবার হাত ধরে নিজের বুকে চেপে ধরল। তারপর আঙুল দিয়ে মাটিতে কিছু আঁকতে আঁকতে আবির তার বাবার উদ্দেশ্য বলতে লাগলো। বাবা, আমি কথা দিচ্ছি, আমি বড় হব। আমি এমন কিছু করব যে ফুটপাতের এই ছেলেটার নাম পুরো ঢাকা শহর মনে রাখবে। তুমি তখন আর কাজ করবা না। আমি তোমাকে বড় বাড়িতে রাখবো, মাকে গহনা কিনে দেব, সাথী আপুর বিয়ে দিব, নাবিলাকে স্কুলে ভর্তি করাবো। বাবা, তুমি শুধু বাঁচো, আমার জন্য দোয়া করো। আমি কখনো এই ফুটপাত ভুলবো না। এই মাটিতেই আমার পাওনা আছে। আবিরের কথা শুনে জামাল চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লেন। তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পর জয়নম বেগম দোকান থেকে বেরিয়ে এলেন। নাবিলা তার কোলে। তিনি তার স্বামী ও ছেলেকে একসাথে দেখে কাছে এসে বসলেন। পাশেই সাথী বসে বই পড়ছিল। সাথীর হাতে একটি পুরনো বই। জয়নব বেগম স্বামীর দিকে তাকিয়ে আবিরের উদ্দেশ্য বলতে লাগলেন। আবির, মা দেখলাম তোর বাবা তোকে কিছু বলতেছে। মা বলি, তুই বড় হয়ে বাবার মতো কষ্ট করবি না। তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ। এই ফুটপাতে আমরা থাকি, কিন্তু তুই থাকবি না। মা রোজ রাতে তোর জন্য কাঁদে, কারণ মা পারে না তোকে ভালো কিছু দিতে। কিন্তু মা চায় তুই বড় হয়ে ফুটপাতের সব ছেলে মেয়ের জন্য কিছু করিস, তারা যেন ক্ষুধার্ত না থাকে। তুই কি মায়ের এই কথা রাখবি? জয়নব বেগমের কথা শেষ হতেই সাথী এগিয়ে এলো। সে আবিরের হাতে বইটি ধরিয়ে দিল। চোখে তার বড় বোনের মায়া। সাথী আবিরের চুলে হাত বুলিয়ে আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো। আবির, এই ইংরেজি বই তোর জন্য এনেছি। তুই পড়বি তো? আমি তোকে পড়াবো। তুই কিন্তু চেষ্টা করবি। আবির, তুই বড় হয়ে যাই কিছু করিস, কিন্তু রাগ করিস না। রাগ করলে মানুষ পথ হারায়। আর আমাদের এই ফুটপাতের কথা কখনো ভুলিস না। এই ফুটপাতের মানুষগুলো তোকে নানাভাবে সাহায্য করেছে। তুই যখন বড় হবি তখন ফিরে এসে এই ফুটপাতের মানুষের জন্য কিছু করবি। কথা দে আবির। আবির সাথীর হাত থেকে বই নিয়ে বুকে চেপিয়ে ধরল। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। জামাল উঠে দাঁড়ালেন। সন্ধ্যার নামাজ পড়তে হবে। হঠাৎ দূর থেকে গাড়ির আওয়াজ। কাজী জামালের পা থমকে গেল। তিনি দূরে থেকে তাকিয়ে রইলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। জয়নব বেগম কিছু বুঝে ওঠার আগেই কাজী জামাল দৌড়ে ফিরে এলেন। তিনি আবিরকে জড়িয়ে ধরলেন। কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন। আবির, কিছু বলিস না, তুই দৌড়া, নাবিলাকে নিয়ে দৌড়া। ওই পাশের গলিতে নুকিয়ে যা। মা, সাথীকে নিয়ে যা প্লিজ। এখনই দৌড়া, ওরা আসছে। আমি ওদের সামলাই, তোদের যেন কিছু না হয়। আবির, তুই মায়ের কথা শোন। দৌড়া বাবা, দৌড়া। আর কখনো ফিরে এসো না। বাবা তোকে ভালোবাসে। আবির বাবার চোখের দিকে তাকালো। সেদিকে 3টি কালো গাড়ি এগিয়ে আসছে। আবির বুঝতে পারছে না কি হচ্ছে। জয়নব বেগম নাবিলা আর সাথীকে নিয়ে দৌড় দিতে চাইলেন, কিন্তু ততক্ষণে 3টি গাড়ি এসে ফুটপাতের সামনে দাঁড়িয়ে গেছে। গাড়ি থেকে নামলো 7 জন লোক। সবার হাতে অস্ত্র। সবার সামনে একজন বড় চেহারার লোক। তার নাম রতন মিয়া। রতন মিয়া এগিয়ে এসে কাজী জামালের দিকে তাকিয়ে বলতে লাগলেন।
জামাল কোথায় পালাবে বলো তো? জাফর খানের টাকা নিয়ে পালাতে পারছো না? কয়দিন আগে তুমি আমাদের গুদামে হাত দিয়েছিলে, 50 লাখ টাকা নিয়ে গিয়েছিলে। জাফর স্যার বলেছেন, আজ টাকা না পেলে তোমার বাড়ির সব পুরুষ মরবে, তোমার মেয়েদের নিয়ে যাওয়া হবে, তোমার বউ হবে আমাদের খেলনা। এখন বলো টাকা কোথায়, নইলে এখনই শুরু করব, আমার কাছে সময় কম। জামাল দু হাত জোর করে রতন মিয়ার সামনে মাটিতে বসে পড়লেন। তার গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না। আবির তার বাবার পাশে দাঁড়িয়ে আছে। জামাল কাঁপা কাঁপা গলায় রতন মিয়ার উদ্দেশ্য বলতে লাগলেন। রতন মিয়া, আমি কিছু করি নাই। আমি গরিব মানুষ, 50 লাখ টাকা তো আমি স্বপ্নও দেখি নাই। আপনারা ভুল শুনেছেন, আমার বাচ্চাগুলোকে দয়া করেন। আমি আপনার পায়ে পড়ি, জাফর খানকে বলেন আমি মরতে রাজি, কিন্তু আমার বাচ্চাদেরকে বাঁচতে দিন, আর মাত্র কয়েক বছর বাঁচতে দিন তাদের। তারা বড় হয়ে যাক, তারপর আপনি যা ইচ্ছা করেন। আমি অনুরোধ করছি, আমার মেয়েটার বয়স মাত্র 12 বছর, তাকে কিছু করো না। জামালের কথা শেষ হতে না হতেই রতন মিয়া হেসে উঠলেন। তিনি জামালের বুকে পায়ের ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলেন। তারপর তার লোকগুলাকে ইশারা করলেন। আবির চোখের সামনে দেখতে লাগলো তার মাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে। সাথীকে ধরে ফেললেন। নাবিলা কাঁদছে। আবির দৌড়াতে চাইল, কিন্তু জামাল তাকে জড়িয়ে ধরলেন। রতন মিয়ার ছোট আবিরের দিকে তাকিয়ে এসে বলতে লাগলেন, দেখ তোর বাপের কি দশা, যেই জাফর খানের সাথে বেইমানি করে তার এই দশা হয়। তুই বড় হয়ে দেখবি জাফর খান কত বড়। আর হ্যাঁ, তোকে বাঁচিয়ে রাখলাম, বড় হয়ে আসিস, তারপর জাফর খানের সাথে দেখা করিস। এখন তোর মা আর বোনেরা আমাদের সাথে যাবে, আর তুই এখানেই বসে তোর বাপের মৃত্যুর সময় গুনতে থাক। এটাই হবে তোর জীবনের সবচেয়ে বড় শিক্ষা। রাত গভীর হতে থাকে। মগবাজার এলাকার ফুটপাতে এখনো শুধু আবির আর তার বাবা জামাল পড়ে আছে। জামালের মাথা থেকে তখন রক্ত ঝরছে। আবির তার বাবার মাথায় হাত বুলিয়ে দূরে যেখানে জয়নব বেগমকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকে ভেসে আসছে জয়নব বেগমের চিৎকারের আওয়াজ। আবিরের চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সে দাঁতে দাঁত চেপে ধরে আছে। জামাল চোখ খুলে ছেলের দিকে তাকিয়ে কষ্টে বলতে লাগলেন, আবির, বাবা আর বাঁচবে না, তুই বুঝতে পারছিস? আজ রাতেই বাবা চলে যাবে। তুই দুর্বল হবি না, তুই দাঁড়িয়ে যা, তোর মা আর বোনদের জন্য কিছু কর। এই শহরে অন্যায়ের বিরুদ্ধে তোকে লড়তে হবে। বাবা, তোকে যা দিয়ে যেতে পারলাম সেটা হলো এই ফুটপাতের মাটি। এই মাটি তোকে সব শক্তি দেবে। আবির, তুই বড় হয়ে তাদের জন্য কিছু করবি, যারা আজকের মতন রাতে একা হয়ে যায়। বাবা চলে যাচ্ছে, কিন্তু বাবার দোয়া তোর সাথে সব সময় থাকে। জামালের কথা শেষ হতে না হতেই তার চোখ বন্ধ হয়ে গেল। আবির বাবার বুকের মাথা রেখে কাঁদতে লাগলো, কিন্তু কান্নার শব্দ করলো না। পাশেই ফুটপাতে জয়নব বেগমের চিৎকার থেমে গেছে। আবির বুঝতে পারছিল কি হয়েছে। সাথী আর নাবিলা চলে গেছে। আবির একা পড়ে রইল সেই ফুটপাতে। ভোর হলো, একজন বৃদ্ধ সেখানে এসে দাঁড়ালেন। তার নাম করিম মিয়া। তিনি ফুটপাতে ফেরি করেন। করিম মিয়া আবিরের কাছে এসে বসে পড়লেন। পাশে জামালের মরদেহ দেখে তিনি মাথা নিচু করলেন। তারপর আবিরের মাথায় হাত রেখে বলতে লাগলেন, আবির, আমি তোর বাবাকে চিনি, ভালো মানুষ ছিলেন। তুই একা, কিন্তু তুই ভয় পাস না। আমি তোকে এতিমখানায় নিয়ে যাই, সেখানে তুই লেখাপড়া করবি, বড় হবি। তোর মা বাবার আত্মার চায় তুই বাঁচবি। তুই কি আমার সাথে আসবি? তোকে আমি ছেড়ে যাব না। তোর বাবা মার সাথে অনেক দিনের পরিচয়, আমি তোকে খোঁজ খবর রাখবো। তুই শুধু সাহস রাখিস। এই ফুটপাতের ছেলে কখনো তোকে হার মারবে না। আবির করিম মিয়ার দিকে তাকিয়ে রইল। তার চোখ শুকিয়ে গেছে। সে কোনো কথা বলল না। করিম মিয়া তাকে হাত ধরে নিয়ে গেলেন। প্রথমে নিয়ে গেলেন একটি মসজিদে। সেখানে কাজী জামালের জানাজা পড়ানো হলো। আবির চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর করিম মিয়া তাকে নিয়ে গেলেন সরকারি একটি এতিমখানায়। সেখানে আবির ভর্তি হলো। আবিরের বয়স তখন 8 বছর। এতিমখানায় এসে আবির প্রথম কয়েকদিন কিছু খেলো না, শুধু চুপচাপ বসে থাকতো। এতিমখানার সুপার মেজানুর
রহমান তার খোঁজ নিতে এলেন। মিজানুর রহমান পেশায় একজন সাবেক শিক্ষক। তিনি আবিরের পাশে বসতে বলতে লাগলেন, আবির, তুমি কাঁদতে চাও তো কাঁদো, এখানে সবাই তোমার মতো। কিন্তু জানো, এই দুনিয়াতে টিকে থাকতে হলে কাঁদতে নেই, লড়তে হয়। তুমি দেখো এতিমখানার অন্য ছেলেরা কিভাবে হাসছে, তারা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তারা ভাঙেনি। তুমিও ভাঙবে না। আমি তোমাকে পড়াবো, তুমি লেখাপড়ায় মন দাও, বড় হয়ে এমন কিছু করো যাতে এতিমখানার নাম বদলে যায়। তুমিও পারবে তো। আবির মিজানুর রহমানের দিকে তাকিয়ে প্রথমবারের মতো কথা বলল। তার কণ্ঠে তখন 8 বছরের শিশুর স্মরণ নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা। সে সুপারের দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে বলতে লাগলো, স্যার, আমি পড়ব, আমি লড়ব, আমি একদিন এমন বড় হব যে এই শহর আমাকে মনে রাখবে। কিন্তু স্যার, আমি প্রতিশোধ নিতে চাই। যারা আমার মা বাবাকে মেরেছে, যারা আমার বোনদের নিয়ে গেছে, তাদের আমি ছেড়ে কথা বলবো না। আপনি কি আমাকে শক্ত হতে শেখাবেন? আমি দুর্বল থাকতে চাই না। আমি শুধু পড়াশোনা নয়, আমি সব কিছু শিখতে চাই। আমি জানি অস্ত্র ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু হয় না, আর জানি টাকা ছাড়া মানুষ বড় হয় না। আমি তাই শিখব। আপনি কি পাশে থাকবেন? মিজানুর রহমান আবিরের কথায় একটু থমকে গেলেন। 8 বছরের একটি ছেলে কিভাবে এমন কথা বলছে? তিনি আবিরের মাথায় হাত রেখে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর আবিরের উদ্দেশ্য বলতে, আবির, তুমি যা বললে সেটা শুনে আমি অবাক হয়েছি। তুমি খুব ছোট, কিন্তু তুমি অনেক বড় ভাবছো। আমি তোমাকে পড়াবো, শুধু বই নয়, এই দুনিয়ায় চালচলন শেখাবো। কিন্তু একটা কথা মনে রেখো, প্রতিশোধ নিতে গিয়ে তুমি যেন অন্যায়ের পথে না যাও। এই অন্যায় যাদের করেছো তাদের শাস্তি দেবে, কিন্তু নিরাপদ কেউ যেন তোমার হাতে কষ্ট না পায়। তুমি কি আমার এই প্রতিশ্রুতি দিতে পারবে? তাহলে আমি তোমার পাশে থাকবো। তুমি বড় হয়ে মানুষ হবে, পশু হবে না। আবির মিজানুর রহমানের সামনে মাথা নিচু করলো। সে স্যারকে কথা দিল। তারপর দিন চলতে লাগলো। আবির প্রতিদিন ভোরে উঠতে পড়তেন। এতিমখানায় লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটায়। শুধু সাধারণ বই নয়, সে আইন, অস্ত্র, গুপ্তবৃত্তি, ব্যবসা, অর্থনৈতিক নিয়েও পড়তে শুরু করলেন। এতিমখানার এক সেবক ফরিদ মিয়া আবিরকে দেখত। ফরিদ মিয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি আবিরের শারীরিক প্রশিক্ষণ দিতে শুরু করলেন। একদিন ফরিদ মিয়া আবিরের ঘরে এসে বলতে লাগলেন, আবির, আমি দেখেছি তুমি অনেক মেধাবী। শুধু পড়াশোনা করলে হবে না, শরীরটাকেও শক্ত করতে হবে। তুমি যদি বড় কিছু হতে চাও তাহলে আগে নিজেকে শক্ত করো। আমি তোমাকে মার্শাল আর্ট শেখাবো, অস্ত্র চালানো শেখাবো, কিন্তু এগুলো তুমি ব্যবহার করবে শুধু নিজের আত্মরক্ষার জন্য আর অন্যায়ের বিরুদ্ধে লড়ার। তুমি কি রাজি? তাহলে কাল থেকে ভোর 5টায় আমার সাথে দেখা করো, মাঠে যাবে। আমি তোমাকে শক্ত বানাবো। ইতিমখানার সবচেয়ে শক্ত ছেলে হবে তুমি। আবির ফরিদ মিয়ার কথা শুনে রাজি হয়ে গেল। তারপর থেকে প্রতিদিন ভোরে আবির ফরিদ মিয়ার সঙ্গে প্রশিক্ষণ নিত। সময় দ্রুত কেটে গেল। 10 বছর পেরিয়ে গেল। আবিরের বয়স এখন 18। এতিমখানা থেকে পড়াশোনা শেষ করে আবির চলে এলো ঢাকা শহরে। করিম মিয়া তখন বেঁচে আছে। তিনি আবিরের একটি ছোট গড় করে দিলেন মগবাজারের ফুটপাতের কাছে। আবির দিনের বেলা একটি দোকানে চাকরি করত, আর রাতের বেলা সে ঘুরে বেড়াতো শহরের অন্ধকার গলিতে। সে জানতে চাইতো কারা এই শহরের মালিক, কারা মানুষের উপর জুলুম করে। একদিন সন্ধ্যায় আবির ফুটপাতে বসেছিল। তখন পাশ দিয়ে যাচ্ছিল এক মেয়ে। তার নাম মেহের, বয়স 17। মেহের একটি বেসরকারি কলেজের ছাত্রী। মেহের আবিরের দিকে তাকিয়ে একটু থমকালো, তারপর কাছে এসে বলতে লাগলো, তুমি এখানে বসে কি করছো? ফুটপাতে এত রাতে বসে থাকা ভালো না, অনেক বদমাশ ঘোরে। তুমি যে দেখতে সাধারণ মানুষ লাগছো। তোমার কোনো বাড়ি নেই? আমি মেহের, আমার বাড়ি ওই পাশে। তুমি কি ক্ষুধার্ত? আমার কাছে কিছু টাকা আছে, তুমি নিতে চাও? আর কেন ফুটপাতে বসে আছো? তুমি কি পড়ালেখা করো? কি করো তুমি? আবির মেহেরের দিকে তাকিয়ে একটু হাসলো। তার চোখে তখন সেই ফুটপাতের আবিরের দৃঢ়তা। সে মেহেরের দিকে তাকিয়ে মাটির দিকে আঙুল চালাতে চালাতে বলতে লাগলো, আমার নাম আবির। আমি এই ফুটপাতের ছেলে। আমার বাবা মা ছোটোবেলায় মারা গেছে।
আমি এতিমখানায় বড় হয়েছি, এখন একটি দোকানে চাকরি করি আর ফুটপাতে বসে থাকি, কারণ এই ফুটপাত আমার সব। এখানে আমি কাঁদতে শিখেছি, এখানেই হাসতে শিখেছি। তুমি টাকা দিতে চাইছো? না, আমি টাকা নেব না, আমি নিজে উপার্জন করি। তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি এখান থেকে বাড়িতে চলে যাও, রাত হয়ে গেছে। আবির আর কিছু বলল না, সে সেখান থেকে উঠে চলে গেল। মেহের তাকিয়ে আছে আবিরের যাওয়ার পথের দিকে। আবির মেহেরের চোখের আড়াল হলে সেখান থেকে মেহেরও চলে গেল। 2020 সালের মার্চ মাস। ঢাকার শহরে তখন করোনার প্রথম ঢেউ শুরু হয়েছে। মগবাজারের ফুটপাতের প্রায় ফাঁকা। আবির এখনো 22 বছরের যুবক, লম্বা চওড়া গঠন, চোখের তীব্র দৃষ্টি। দিনের বেলায় সে একটি গার্মেন্টসের গুদামে চাকরি করে, আর রাতে সে ঘুরে বেড়ায় শহরের অন্ধকার গলিতে। তার সাথে সেখানে দেখা হয়েছিল মেহেরের। গত 2 বছর ধরে মেহের আর আবিরের বন্ধুত্ব। মেহের জানতে চেয়েছিল আবিরের অতীত, কিন্তু আবির কখনো পুরনো কথা বলেনি। আজ সন্ধ্যায় মেহের এসেছে আবিরের ছোট ঘরটিতে। ঘরটি মগবাজারের ফুটপাতের পাশে একটি বস্তিতে। মেহের দরজায় দাঁড়িয়ে ভেতরে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, আবির, তুমি এখনো আমাকে তোমার পুরো কথা বলনি। তোমার বাবা মা কিভাবে মারা গেল, তুমি এতিমখানায় কেন গেলে, আর তুমি কেন রাতে বেরিয়ে ঘোরো? আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তুমি শুধু সাধারণ একজন গার্মেন্টস কর্মী না, তোমার চোখে অন্য কিছু আছে। তুমি আমাকে বলো না কেন? আমরা 2 বছরের বন্ধু, আমার উপর তোমার বিশ্বাস নেই? আমি জানতে চাই তুমি আসলে কে, কেন রাতে বের হও, কেন তুমি এলাকার বখাটেদের সাথে দেখা করো? আবির, সত্যি বলো আমাকে। আবির মেহেরের দিকে তাকিয়ে রইল, আর চোখ তখন অশ্র নেই। সে উঠে দাঁড়ালো। ঘরের ভেতরে একটি পুরনো বক্স খুলে বের করলো একটি ছবি। ছবিতে তার বাবা মা আর সাথী ও নাবিলা। আবির মেহেরের হাতে ছবিটি ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই দেখো আমার পরিবার, বাবা কাজী জামাল, মা জয়নব বেগম, বড় বোন সাথী আর ছোট বোন নাবিলা। 10 বছর আগে এক রাতে জাফর খানের লোকেরা আমাদের ঘরে হামলা করে, বাবাকে খুন করে, মাকে ধর্ষণ করে খুন করে, সাথী আপু আর নাবিলাকে নিয়ে চলে যায়। আমি একা বেঁচে যাই। সেই থেকে আমার শুধু একটি লক্ষ্য, জাফর খান আর তার সব চক্রকে ধ্বংস করা। আমি দিনের বেলা গার্মেন্টসের কাজ করি, আর রাতে আমি শহরের আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে খোঁজ খবর নেই। তাদের চালচলন, তাদের দুর্বলতা সব শিখেছি, কারণ আমাকে ফিরতে হবে অস্ত্র হাতে নিয়ে নয়, বুদ্ধি আর ক্ষমতা নিয়ে। মেহের ছবির দিকে তাকিয়ে চুপ করে গেল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে ছবিটিতে আবিরের হাত ফিরিয়ে দিয়ে আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, আবির, আমি জানতাম না তুমি এত কষ্ট পেয়েছো। আমি ক্ষমা চাই, তুমি ঠিকই করো, কিন্তু একা একা কি করতে পারবে? জাফর খান পুরো ঢাকার মাফিয়া ডন, তার হাতে পুলিশ, রাজনীতিবিদ সবাই। তুমি একা আবির, তুমি কি তাদের সাথে পারবে? আমি সাহায্য করতে চাই তোমাকে, আমি তোমাকে সব রকম সাহায্য করতে পারি আবির। আমি পড়াশোনা করছি, আমি আইন জানি। তুমি যদি ন্যায়ের পথে থাকো, আমি তোমার সাথে আছি। কিন্তু একটা কথা মনে রেখো, প্রতিশোধ নিতে গিয়ে তুমি যেন অন্যায় না করো, তাহলে তুমি আর জাফর খানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তুমি কি আমাকে প্রতিশ্রুতি দিতে পারবে? আবির মেহেরের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে অন্ধকার নামছে। মগবাজারের ফুটপাতের কিছু লোক জড়ো হয়েছে। আবির মেহেরের দিকে ফিরে আস্তে আস্তে বলতে লাগলো, মেহের, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি অন্যায় করব না, কিন্তু যারা অন্যায় করে তাদের আমি শাস্তি দিব। এই শহরে অনেক মানুষ আছে যারা ন্যায় পায় না, ধর্ষণের পর বিচার পায় না মেয়েরা, গরিব মানুষ মারা গেলে কেউ খোঁজ নেয় না। আমি চাই সেই ব্যবস্থা বদলাতে। আমার পরিকল্পনা তৈরি, আমি এখনও প্রস্তুত নই। আমাকে আরও শক্ত হতে হবে, আর আমাকে টিম তৈরি করতে হবে। যারা আমার সাথে কাজ করবে তারা জানবে না আমি কে। আমি ছদ্মবেশে থাকবো, আমার পরিচয় শুধু থাকবে কিং খান। এই শহরকে বদলানোর সময় এসেছে মেহের। মেহের আবিরের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে থেমে গেল। আবিরের দিকে ফিরে একটু হেসে বলতে লাগলো, আবির, তুমি যাই করো না কেন, যেন আমি তোমার পাশে আছি। তুমি যদি ন্যায়ের পথে থাকো, আমি সব সময় তোমার সাথে থাকব। কিন্তু তুমি যেন আত্মহারা না হয়ে যাও। আর মনে রেখো,
ফুটপাতের সেই ছেলেটি আর যত বড়ই হোক না কেন, তার মূল মাটি হচ্ছে ফুটপাত। সেই মাটিই তোমাকে পথ দেখাবে। আমি যাই, রাত হয়ে গেছে, কাল আবার আসবো। আর হ্যাঁ, জাফর খানের বিরুদ্ধে কোনো কিছু করার আগে আমাকে একবার জানিও। আমি চাই না তুমি একা বিপদে পড়ো। মেহের চলে গেল। আবির একা ঘরে বসে রইল। তখন রাত 12টা। হঠাৎ করে তার ফোন বাজলো। অপর পাশ থেকে একজন যুবকের কণ্ঠ, নাম রাশেদ, আবিরের পুরনো বন্ধু। রাশেদ তখন একটি গোয়েন্দা সংস্থায় কাজ করেন। আবির ফোন ধরেই রাশেদের উদ্দেশ্যে বলতে লাগলো, আবির, আমি জাফর খানের কিছু তথ্য পেয়েছি। তার একটি গোপন গুদাম আছে নারায়ণগঞ্জে। সেখানে অবৈধ অস্ত্র আর মাদক রাখা হয়। পুলিশ জানে কিন্তু কিছু করে না। তুই যদি সেখানে ঢুকে প্রমাণ জোগাড় করতে পারিস তাহলে জাফর খানের প্রথম ঘাত দিতে পারবি। কিন্তু খুব সাবধানে থাকতে হবে। ওখানে প্রায় 50 জন সিকিউরিটি আছে। তোর পরিকল্পনা কি? আমি তোকে সাহায্য করতে পারি, তুই একা যাবি না। আবির ফোনের দিকে তাকিয়ে একটু চিন্তা করলো। তারপর রাশেদের উদ্দেশ্যে বলতে লাগলো। তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল। রাশেদ, কাল রাতেই আমি ওই গুদামে ঢুকবো। তুই শুধু বাইরে পাহারা দিস, ভেতরে সব ছবি তুলে আমি আনবো, প্রমাণ জোগাড় করব, তারপর সেটা গণমাধ্যমে ফাঁস করব। জাফর খান যত বড়ই হোক, একদিন না একদিন ধরা পড়বেই। তুই চিন্তা করিস না, আমি 10 বছর ধরে এই দিনের জন্য অপেক্ষা করছি। আর আমি একা যাব, তুই বাইরে থাকলেই যথেষ্ট। আর হ্যাঁ, এই কাজে আমার নতুন নাম হবে খান। কেউ যেন জানতে না পারে যে আবির এই কাজ করেছে। আমার পরিচয় গোপন থাকবে, বুঝেছিস? রাশেদ রাজি হয়ে গেল। ফোন রেখে আবির প্রস্তুতি নিতে লাগলো। সে কালো জ্যাকেট, মাস্ক আর ক্লাবক্স পরে নিল। রাত 2টায় সে বেরিয়ে পড়ল নারায়ণগঞ্জের পথে, একা। পেছনে কেউ নেই, হাতে শুধু একটি ছোট ক্যামেরা আর একটি পিস্তল। রাত 3:30টায় সে পৌঁছায় গেল জাফর খানের গোপন গুদামের বাইরে। গুদামটি একটি পুরনো সিনেমা হলের ভেতর। বাইরে 3 জন প্রহরী ঘুমিয়ে আছে। আবির দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ছিল অগণিত অস্ত্র, গুলি, মাদক। আবির সব ছবি তুলতে লাগলো। হঠাৎ পেছন থেকে একটি আওয়াজ এলো। আবির ঘুরে দেখলো এক প্রহরী জেগে গিয়েছে। প্রহরীটি চিৎকার করে বলতে লাগলো, কে ওখানে? কি করছিস? দাঁড়া দাঁড়া, তুই কে? কিভাবে ঢুকলি এখানে? তোর বস কে? কিসের জন্য এসেছিস? জাফর খানের গুদামে ঢুকতে কারো সাহস হয় না। বল এখন, না হলে গুলি করে দেব। তোর নাম কি? আর কেন এই ক্যামেরা? তুই পুলিশ না সাংবাদিক? বল শালা, না হলে এখনই খবর দিচ্ছি জাফর স্যারকে। আবির 1 সেকেন্ডও নষ্ট করলো না। সে ঘুরে গিয়ে প্রহরীটির হাতে পিস্তল ছিনিয়ে নিল। তারপর তাকে মাটিতে ফেলে দিয়ে মুখ চেপে ধরে বলতে লাগলো, চুপ কর, চিৎকার করলেই তো শেষ। আমি এসেছি জাফর খানকে মেসেজ দিতে। বলবি তাকে এই গুদামের দিন শেষ। যেই অন্যায় করেছে তার হিসাব দিতে হবে। আমি সেই খান, মনে রাখবি এই নামটা। এখন ঘুমিয়ে থাক সকাল পর্যন্ত, নইলে পরের বুলেট তোর মাথায়। আর হ্যাঁ, জাফর খানকে বলবি তার দুর্নীতির প্রমাণ আমার কাছে আছে। লুফে নিতে চাইলে আসুক, আমি মগবাজারের ফুটপাতে অপেক্ষা করব। আবির প্রহরীটিকে অজ্ঞান করে ফেলল। তারপর সব প্রমাণ নিয়ে বেরিয়ে এলো। বাহিরে রাশেদ অপেক্ষা করছিল। তারা 2 জন মিলে চলে গেল। ভোর হলে আবির তার ঘরে ফিরে এলো। সে সব ছবি রাশেদকে দিয়ে দিল। রাশেদ সেগুলো এক সাংবাদিক বন্ধুর কাছে পাঠালো। কাজ শেষ। আবির জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে পানি নেই। সে একটু হাসলো। তারপর নিজের মনে বলতে লাগলো, মা, আজ প্রথম ঘা দিলাম। তোমাদের রক্তের বদলা আমি একদিন ঠিকই নেব। এই শহর থেকে জাফর খানের নাম মুছে দিব। আর ফুটপাতের ছেলেটি হবে এই শহরের গডফাদার। কিন্তু আমি শুধু প্রতিশোধ নিব না, আমি বদলে দিব এই শহরের বিচার ও ব্যবস্থা। যারা দুর্বল তারা যেন আর কখনো জাফর খানের মতো মানুষদের ভয়ে না থাকে। আমি শপথ করছি, আমার এই লড়াই শুধু প্রতিশোধের নয়, ন্যায়ের। মা, তুমি দেখো আকাশের দিকে তাকিয়ে, তোমার আবির আর ছোট নেই। 2020 সালে এপ্রিলের প্রথম সপ্তাহ। করোনা লকডাউনে ঢাকা শহর প্রায় নিস্তব্ধ। কিন্তু জাফর খানের গোপন গুদামের ছবি ফাঁস হতে শহর জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। একটি অনলাইন নিউজ প্রোডাক্ট গোপন নামে সেই ছবি
প্রকাশ করে দিয়েছে। পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা বাধ্য হয়ে নারায়ণগঞ্জের ওই গুদামে অভিযান চালান। পাওয়া যায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক। জাফর খান পলাতক, কিন্তু আবির জানতেন এটা মাত্র শুরু। মেহের আজ সকালে আবিরের ঘরে এসেছে, তার হাতে একটি নিউজ পেপার। তিনি আবিরের দিকে তাকিয়ে চোখ বিস্ময় নিয়ে বলতে লাগলেন, আবির, এই খবরটা দেখেছো? জাফর খানের গুদাম থেকে পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। আমি জানি তুমি করেছো এই কাজ, কিন্তু এটা অনেক বড় ঝুঁকি ছিল। জাফর খান এখন তোমাকে পাগলের মতো খুঁজছে। তুমি একা কিভাবে করলে এত বড় কাজ? আমি ভয় পাচ্ছি ভীষণ। তুমি কি জানো জাফর খান কত বড় শক্তির মালিক? তার হাতে রয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী, এমনকি আইনজীবীরাও। তুমি যদি ধরা পড়ো তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না। তুমি কেন আমাকে আগে বলনি? আমি তোমাকে সাহায্য করতে পারতাম। আবির মেহেরের দিকে তাকিয়ে একটু হাসলো। সে জানালার পাশ থেকে ফিরে এসে মেহেরের সামনে বসে পড়ল। তার চোখে কোনো ভয় নেই। মেহেরের হাত ধরে ধীরে কণ্ঠে বলতে লাগলো, মেহের, আমি জানি ঝুঁকি নিয়েছি, কিন্তু এই ঝুঁকি না নিলে আর কখনো নেওয়া হতো না। আমি 10 বছর ধরে চুপ করে বসেছিলাম, এখন সময় এসেছে কথা বলার। তুমি আমাকে বারণ করেছো, কিন্তু আমি তোমার বাধা মানতে পারবো না। কারণ আমার বাবা মার রক্ত এখনও ফুটপাতে শুকায়নি, আমার বোনদের এখনও খুঁজে পাইনি। আমি শুধু জাফর খানকে শেষ করব না, আমি বদলে দিব পুরো ব্যবস্থা। আর আমি একা নই, আমার সাথে রাশেদ আছে, আরও কিছু মানুষ আছে যারা ন্যায়ের পক্ষে। তুমি শুধু পাশে থেকো, আমাকে নিয়ে চিন্তা করো না। মেহের আবিরের দিকে তাকিয়ে চুপ করে গেল। তারপর গভীর শ্বাস নিয়ে আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, আবির, আমি তোমাকে বাধা দিতে আসিনি, আমি তোমার পাশে থাকতে এসেছি। কিন্তু আমি চাই তুমি পরিকল্পনা মতো চলো, বেপরোয়া হও না। তুমি এখনো অনেক ছোট। পুরো আন্ডারওয়ার্ল্ডের সাথে লড়াই করতে গেলে চাই একটি শক্ত নেটওয়ার্ক। একা নয়, দরকার দল। তুমি তোমার টিম তৈরি করো, আমি তোমাকে আইনি পরামর্শ দিতে পারি। আমি পড়ছি আইন, আমি জানি কিভাবে কাউকে ফাঁসানো যায়, কিভাবে প্রমাণ সংগ্রহ করতে হয়। তুমি শুধু কাজ করো, আমি দেখব সেটা যেন আইনসম্মত পথে যায়। কিন্তু একটা কথা রাখবে, তোমার পরিচয় কেউ জানতে পারবে না। তুমি তাদের সামনে আবির নাও, তুমি খান, বুঝলে? আবির মেহেরের কথা শুনে মাথা নাড়ালো। সে উঠে দাঁড়িয়ে চায়ের কাপ দুটো এনে মেহেরের সামনে রাখলো। তারপর আস্তে আস্তে বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। এখন থেকে আমি আবির নই, আমি খান। আমার টিম তৈরি হবে, তাদের কেউ জানবে না আমি আসলে কে। তাদের কাছে আমি শুধু হব একজন নিদর্শক, আর তুমি হবে আবার মেন্টর আইনের ব্যাপারে। আমি জানি জাফর খানের বিরুদ্ধে লড়াই সহজ হবে না, তার হাতে আছে পুলিশ, মিডিয়া, এমনকি আদালতও। কিন্তু আমার হাতে আছে সত্য। সত্য কখনো হারেনি। তুমি শুধু ভরসা রাখো। মেহের, তুমি আমার জীবনে আলো এনেছো, ফুটপাতের সেই অন্ধকার থেকে আমাকে তুলে এনেছো। আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো। মেহের চোখ নামিয়ে নিল। তার গাল দুটো লাল হয়ে গেছে। আবিরের কথা শুনে তার মনটা কেমন যেন হয়ে উঠল। সে চায়ের কাপটা হাতে নিয়ে এক চুমুক দিল। তারপর আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আবির, আমি সব সময় তোমার পাশে থাকবো, তবে তুমি যেন বিপদে না পড়ো সেদিকে খেয়াল রাখবে। আর হ্যাঁ, জাফর খানের বিরুদ্ধে আর কোনো কাজ করার আগে আমাকে জানাবে। এখন আমি যাই, পড়তে হবে, কলেজের ক্লাস অনলাইনে হচ্ছে। তুমি ভালো থেকো, আর রাতে বেরোবার আগে আমাকে জানিও। আমি চাই না তুমি একা থাকো। তুমি আমার কাছে অনেক মূল্যবান আবির, শুধু বন্ধু হিসেবে নয়, আরও বেশি কিছু। তুমি কি টের পাও না? মেহের চলে গেল। আবির একা বসে রইল। সন্ধ্যা হলে সে বেরিয়ে পড়ল। আজ তার দেখা করতে হবে রাশেদের। রাশেদ ওয়াশিংটন হোটেলের কাছে একটি চায়ের দোকানে বসে আছে। আবির সেখানে পৌঁছে রাশেদের পাশে গিয়ে বসলো। তারা খুব স্বাভাবিক আচরণ করছে, যেন দুজন সাধারণ বন্ধু। রাশেদ আবিরের দিকে চা খেতে খেতে বলতে লাগলো, আবির, গত রাতের কাজ দারুণ হয়েছে। জাফর খানের ঘুম উড়ে গেছে। ও পাগলের মতো লোক খুঁজছে কে করেছে, কিন্তু ও জানে না যে ওর চেয়েও শক্তিশালী কেউ তৈরি হচ্ছে। আমি কিন্তু কিছু লোকের সন্ধান পেয়েছি যারা জাফর খানের বিরুদ্ধে কাজ করতে চায়। তাদের মধ্যে একজন পুলিশ অফিসার, নাম আরিফ। ওর স্ত্রীকে জাফর খানের লোক ধর্ষণ করে খুন করেছে। আরেকজন আইনজীবী সালমা বেগম,
যার ছেলেকে জাফর খান মাদকের মামলায় ফাঁসিয়ে জেলে দিয়েছে, তারা আমাদের সাথে কাজ করতে রাজি। আমরা যদি এই দল তৈরি করি তাহলে জাফর খানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারবো। আবির রাশেদের দিকে তাকিয়ে চিন্তা করলো, তারপর চায়ের কাপ টেবিলে রাখলো, আস্তে আস্তে বলতে লাগলো। রাশেদ, তাদের সাথে দেখা করাও, কিন্তু কারো কাছে আমার আসল পরিচয় প্রকাশ করবে না। তাদের কাছে আমি হব শুধু খান, একজন ছদ্মবেশী মানুষ যে ফুটপাতে ঘুরে আর রাতে কাজ করে। তাদের বিশ্বাস আমাদের নিয়ে নিতে হবে, কারণ যে কোনো সময় কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। আমি চাই সবাইকে পরীক্ষা করে নিতে। আর ওই পুলিশ অফিসার আরিফকে বলবি আগে তাকে একটি ছোট কাজ করতে হবে। জাফর খানের একটি ছোট চক্র ধরা দরকার। সেটা করতে পারলে তাহলে বড় কাজে হানা দেব। আর সালমা বেগমকে বলবি আইনি পরামর্শ দরকার, মেহেরকে ওর সাথে যোগাযোগ করাবো। চলো এখন যাই, এখানে বেশি সময় থাকা ভালো হবে না। আবির ও রাশেদ চলে গেল। রাত তখন 9টা। আবির ফুটপাত দিয়ে হাঁটছে, হঠাৎ তার নজর গেল একটি কিশোরীর দিকে। কিশোরীটি ফুটপাতে বসে কাঁদছে। আবির কাছে গিয়ে বসলো। কিশোরীটি আবিরকে দেখে চমকে গেল। আবির তাকে জিজ্ঞাসা করলো কেন কাঁদছে। কিশোরীটি আস্তে আস্তে বলতে লাগলো, আমার নাম নাবিলা। আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। ছোটবেলায় কয়েকজন লোক আমাকে ধরে নিয়ে গিয়েছিল 7 বছর আগে। আমি তাদের কাছ থেকে পালিয়ে এসেছি। আমার মায়ের নাম জয়নব বেগম, বাবা কাজী জামাল, আমার বড় ভাই আবির আর বড় বোন সাথী। আপনি কি তাদের চেনেন? আপনি কি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবেন? আমি খুব কষ্ট পেয়েছি, দয়া করে সাহায্য করুন। আমি জানি না আর কোথায় যাব। আবির চোখ বড় হয়ে গেল। সে মেয়েটির দিকে ভালো করে তাকালো। 7 বছর আগে নাবিলাকে শেষবার দেখেছিল। তখন নাবিলার বয়স 5 বছর, এখন নাবিলার বয়স 12। আবির তার মুখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে আসছিল। নাবিলা, আমি আবির, তোমার ভাই আবির। তুমি কি সত্যি বলছো? তুমি কি আমার ছোট বোন নাবিলা? আমি ছোটবেলায় তোমাকে এত খুঁজেছি। তুমি কোথায় ছিলে? কে নিয়ে গিয়েছিল তোমাকে? সাথী আপু কোথায়? তোমাকে দেখে আমি কত খুশি হয়েছি নাবিলা, আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কি সত্যি আমার নাবিলা? তোমার কপালে যে দাগটা ছিল সেটা এখনও আছে। আয়, আমি তোকে জড়িয়ে ধরি বোন, আমার বোন। আমি তোকে আর ছাড়বো না। নাবিলা আবিরের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠল। সে আবিরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আবির ভাই, আমি তোমাকে অনেক খুঁজেছি। আমি পাগলের মতো ফুটপাতে খুঁজেছি। সাথী আপু এখনও ওদের হাতে আছে। ওরা ওকে ছাড়বে না। ওরা নারায়ণগঞ্জের পতিতালয়ে আপুকে রেখেছে। আমি পালাতে পেরেছি, কিন্তু আপু পারেনি। তুমি আপুকে বাঁচাবে তো? আমি আর কাঁদতে চাই না। আমাদের আর কেউ নেই। আবির ভাই, তুমি দুর্বল হয়েও না। আমাকে নিয়ে যাও তোমার কাছে। আমি তোমার সাথে থাকবো। আর আপুকে উদ্ধার করো প্লিজ। আবির ভাই, তুমি পারবে তো? নাবিলাকে ফিরে পাওয়ার পর আবিরের ঘরে যেন নতুন প্রাণ ফিরে এসেছে। সকাল থেকে মেহের নাবিলাকে নিয়ে ব্যস্ত। তাকে গোসল করানো, নতুন কাপড় পরানো, খাওয়ানো। নাবিলা আর কাঁদছে না। আবির জানালার পাশে গিয়ে রাশেদের সাথে ফোনে কথা বলছিল। রাশেদ নারায়ণগঞ্জে সাথীর সন্ধান পেয়েছে। রাশেদের কথায় আবিরের চোখে আগুন। ফোন রেখে আবির মেহের ও নাবিলার দিকে তাকিয়ে বলতে লাগলো, নাবিলা, আমি সাথী আপুর ঠিকানা পেয়েছি। ও নারায়ণগঞ্জের একটি পতিতালয়ে। আমি আজ রাতেই ওকে উদ্ধার করব। তুই চিন্তা করিস না বোন। তোর জন্য আর মা বাবার জন্য আমি সাথী আপুকে ছেড়ে কথা বলবো না। আর তুই মেয়ের সাথে থাকবি, ও তোর দেখাশোনা করবে। নাবিলা, তুই আমাকে বিশ্বাস কর, আমি যা বলছি তা পারবো। কারণ আমি আর সেই ছোট আবির নই, আমি এখন খান। সাথী আপুকে বাঁচাতেই হবে। নাবিলা আবিরের দিকে তাকিয়ে চোখ মুছল। তারপর দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরল। মেহের আবিরের দিকে উদ্বিগ্ন চোখে তাকিয়ে বলতে লাগলো, আবির, তুমি কি বলছো? নারায়ণগঞ্জের পতিতালয়ে একা যাবে? ওখানে জাফর খানের প্রায় 40 জন সশস্ত্র লোক আছে। তুমি যদি ধরা পড়ো তাহলে নাবিলা কি করবে? আর আমি কি করব? তুমি কি আমাদের কথা ভাবো না? আমি নাবিলাকে তোমার কাছে দিয়ে যেতে চাই। তুমি তো প্রমিস করেছিলে কোনো বড় কাজের আগে আমাকে জানাবে। এখন আমি বলছি, আমি যাচ্ছি তোমার সাথে। না মানলে আমি নাবিলাকে নিয়ে চলে যাব, বুঝলে? তুমি একা যাবে না। আবির কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মেহেরের দিকে তাকিয়ে একটু হাসল, মাথা নিচু করে বলতে লাগলো, মেহের, তুই সত্যি রাগ করলি?
আচ্ছা রাগ কর, কিন্তু আমি তোকে নিয়ে যেতে পারবো না। ওখানে খুব বিপদ। তুই যদি বিপদে পড়িস তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুই নাবিলার পাশে থাক, আমাকে বিশ্বাস কর, আমি ফিরে আসব। আমার জন্য দোয়া কর। আর হ্যাঁ, তুই রাগ করলি বলে আমি কিছু বলছি না, কিন্তু রাগ করলে তুই যা বলছিস সেটা ঠিক না। তুই আমার শক্তি, তুই নিরাপদে থাকলে আমি লড়তে পারি, তাই না? এবার হাস, দেখি তো, একটু হাস। মেহের কিছু বলতে যাচ্ছিল, এমন সময় দরজায় টোকা পড়ল। আবির দরজা খুলতে দেখলো সজীব দাঁড়িয়েছে। সজীবের হাতে দুটো পিস্তল ও গোলা বারান্দ। সজীব ঘরে ঢুকে পিস্তল দুটো টেবিলে রাখলো, তারপর আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আবির, শুনলাম তুই নারায়ণগঞ্জে যাবি একা। আমি ছাড়া তুই কোথাও যাবি না। আমি তোর সাথে যাব। তুই যদি না নিস, তাহলে এই পিস্তল দিয়ে আগে নিজেকে গুলি করব। দেখবি তুই কি করিস। আমি তোর বন্ধু, তুই আমার ভাই। ফুটপাতে বড় হয়েছে একসাথে। তুই আমাকে ফেলে যাবি কি করে? রাগ করলা? তুই আমাকে সাথে নিবি, নইলে আজকের মধ্যে বন্ধুত্ব শেষ। বল কি করবি? আবির সজীবের দিকে তাকিয়ে হাসলো, তারপর তার কাঁধে হাত রেখে বলতে লাগলো, সজীব, তুই না রাগ করলি? আচ্ছা রাগ কর, তোর রাগ দেখতে মজা লাগে। যা, তোকে নিয়ে যাব, তবে শর্ত, আমার কথা মতো চলবি, কোনো বেপরোয়া কাজ করবি না। ওখানে গিয়ে শুধু আমার পেছন পেছন থাকবি, আর পিস্তলটা ব্যবহার করবি শুধু দরকার হলে। তুই যদি আমার কথা ভাঙিস তাহলে তোকে আমি আর টিমে নেব না, বুঝলি? রাগ করলে তো ঠিক আছে, কিন্তু মানাও লাগবে। এখন যা, আমার কিছু প্রস্তুতির দরকার নেই। রাত 10টায় বের হব। রাত 9টা। আবির ও সজীব প্রস্তুত হচ্ছে, কালো জ্যাকেট, মুখে মাস্ক। আবির পিস্তল দুটি চেক করলো। মেহের নাবিলাকে নিয়ে আবিরের সামনে দাঁড়ালো। মেহেরের চোখে পানি। নাবিলা আবিরের পা ধরে ফেললো। আবির নাবিলাকে কোলে তুলে নিয়ে তার চোখের পানি মুছে দিতে লাগলো। ভাই, তুমি ফিরবে তো? আমাকে রেখে চলে যেও না। আমি আর কাউকে পাই না। তুমি আমার সব। তুমি মরে গেলে আমিও মরে যাব। আমি তোমার সাথে যেতে চাই। আমাকে নিয়ে যাও প্লিজ। আমি ভয় পাচ্ছি। তোমার কিছু হলে আমি কি করব? আবির ভাই, তুমি কি আমাকে কথা দিতে পারবে ফিরে আসার? তাহলে আমি ছেড়ে দেব, না দিলে যেতে দেব না। আবির নাবিলাকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে একটু অশ্রু গড়িয়ে পড়ল। সে নাবিলার মাথায় চুমু খেয়ে বলতে লাগলো, নাবিলা, আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসব, আর সাথী আবুকেও সাথে নিয়ে আসব। তুই ভয় পাস না, তোর আবির ভাই অনেক বড় এখন। তোকে আমি আর কখনো একা ছাড়বো না। তুই শুধু মেহরাবুর সাথে থাক। মেহের, নাবিলার দেখাশোনা করো। আমি কিছুক্ষণের মধ্যেই ফিরছি। রাগ করলা নাবিলা? আচ্ছা, তোর রাগ আমার ভালো লাগে। তুই চা বানিয়ে রেখে দে, ফিরে এসে খাবো। যা এখন দোয়া কর। আবির ও সজীব বেরিয়ে পড়ল। রাত 10টায় তারা নারায়ণগঞ্জে পৌঁছে গেছে। রাশেদ আগেই তথ্য দিয়েছে। পতিতালয়টি একটি পুরনো ভবনের 3য় তলায়। ভবনের চারপাশে জাফর খানের লোকেরা টোল হল দিচ্ছে। আবির সজীবকে ইশারা করলো। তারা পেছনের দেওয়াল টপকে ভেতরে ঢুকলো। সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলো। 2য় তলায় পৌঁছাতেই দুটো প্রহরী তাদের রাস্তা আটকালো। আবির 1 সেকেন্ডও দুজনকে অজ্ঞান করে ফেলল। সজীব আবিরের দিকে তাকিয়ে চোখ বড় করলো, তারপর বলতে লাগলো, আবির, তুই তো দেখি বড় মাস্টার হয়ে গেছিস। এত সহজে দুজনকে ফাঁকি দিলি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুই রেগে গেলে কি করবি সেটা এখন বুঝলাম। রাগ করলা? মাশাল্লাহ, তোর রাগের সামনে ওদের কিছুই না। কিন্তু এবার বল, 3য় তলায় কিভাবে যাব? ওখানে প্রায় 20 জন লোক থাকবে। তুই একা পারবি? আমি তোর সাথে আছি। যা এখন, সময় বেশি নষ্ট করিস না। সাথী আপু উপরে অপেক্ষা করছে। আবির সজীবকে চুপ করতে বলল। তারা 3য় তলায় দরজার কাছে গেল। দরজার ভেতর থেকে আওয়াজ আসছে। আবির ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলল। ভেতরে প্রায় 20 জন লোক, সবার হাতে অস্ত্র। আবির ঘরের মাঝখানে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো। একজন লোক এগিয়ে এলো। এই লোকটি রতন মিয়ার বিশ্বস্ত সহকারী কালু। কালু আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, কে রে তুই? এখানে ঢুকতে কার সাহস? তোরা কি কোনো পুলিশের টিম নাকি? দেখতে তো ভব ঘুরে লাগে। এই জায়গা জাফর খানের, এখানে ঢুকলে ফেরার পথ থাকে না। এক্ষুনি পিস্তল ফেলে দে, নইলে গুলি করব। তোর নাম কি? বল শিগগিরি,
না হলে রাগ করলা দেখবো, তোকে টুকরো টুকরো করে দেবো। একা এসেছিস নাকি দল নিয়ে? পেছনে কতজন আসতোর, ডাক দিয়ে সবাইকে খতম করবো। আবির কালোর দিকে তাকিয়ে হাসলো। তার হাতে কোনো অস্ত্র নেই। এক কদম এগিয়ে গেল, কালো পিস্তল তুলল। আবির ঝটকা দিয়ে কালোর হাতের পিস্তলটা ছিনিয়ে নিল। তারপর কালোর কপালে পিস্তল ঠেকিয়ে বলতে লাগলো, কালু, আমি খান। নাম শুনেছিস? যারা নাম শোনেনি তারা এখন শুনবে। আমি এখানে এসেছি আমার বোন সাথীকে নিতে। তুই বাধা দিলে আজ রাতে তোকে এই ঘরেই পুঁতে দিব। আর তোর বস জাফর খানকে বলবি, খানের সাথে রাগ করলে পরিণতি ভালো হয় না। কালু, আমি তোকে মারছি না, তুই শুধু আমার বোনকে সামনে আন। আর এই পতিতালয় আজ থেকে বন্ধ, বুঝেছিস? নইলে পরের বুলেট তোর মাথায়। এখন দ্রুত সাথীকে নিয়ে আয়। কালো ভয়ে কাঁপতে লাগলো। সে ইশারা করাতেই পেছনের ঘর থেকে এক মেয়ে বের হয়ে আনা হলো। মেয়েটির বয়স 22, চোখে বিষাদ, গায়ে পুরনো শাড়ি। এই মেয়েটি সাথী। সাথী আবিরের দিকে তাকিয়ে চিনতে পারলো না। আবির এগিয়ে এসে সাথীর হাত ধরে বলতে লাগলো, সাথী আপু, আমি আবির, তোর ছোট ভাই আবির। আমায় চিনতে পারছিস? নাবিলাকে আমি আগেই উদ্ধার করেছি, এখন তোকে নিয়ে যাচ্ছি। তুই ভয় পাস না, আমি আর সেই ছোট আবির নই। আমি তোকে রক্ষা করব। চল এখান থেকে চলে যাই। নাবিলা তোর জন্য অপেক্ষা করছে। মা বাবা নেই, কিন্তু আমরা আছি। এখন থেকে কেউ তোকে কষ্ট দিতে পারবে না, কথা দিচ্ছি সাথী আপু। রাগ করলে যেমন করি তেমন ভালোবাসলেও করি। চল এখন। সাথীকে উদ্ধার করে আবির যখন ফিরে এলো তখন ভোর হয়ে এসেছে। নাবিলা সাথীকে দেখে কান্না ভেঙে পড়ল। দুই বোন আলিঙ্গন করে কাঁদতে লাগলো, চোখ মুছতে লাগলো। আবির দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছে। সজীব আবিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। সাথে নাবিলাকে ছেড়ে আবিরের দিকে এগিয়ে এলো, তার চোখে বিস্ময় ও ভালোবাসা। সাথী আবিরের মুখের দিকে তাকিয়ে আবিরের উদ্দেশ্য বলতে লাগলো, আবির, তুমি কি সত্যি আমার আবির? যে ছেলেটা ফুটপাতে আমার কাছে ইংরেজি ব্যাকরণ পড়তে আসতো, সেই ছেলেটা আজ এত বড় হয়ে গেল। আমি ভাবতেও পারছি না তুমি কিভাবে এত শক্ত হয়ে গেলে, কিভাবে এত লোকের ভিড়ের মাঝে আমাকে উদ্ধার করলে। আমি জানতাম না তুমি বেঁচে আছো। আমি প্রতিদিন রাতে তোমার জন্য দোয়া করতাম, আর আজ তুমি এসে আমাকে বাঁচালে। আবির, তোমাকে দেখে আমি কত খুশি হয়েছি তুমি বিশ্বাস করবে না। আবির সাথীর হাত ধরে চুপ করে রইল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। প্রথমবারের মতো এতদিন পর সে কাঁদল। তারপর সাথী জড়িয়ে ধরে সাথীকে উদ্দেশ্যে বলতে লাগলো, সাথী আপু, আমি কথা দিয়েছিলাম মা বাবার কবরে। আমি বলেছিলাম আমি সাথী আপু আর নাবিলাকে ফিরিয়ে আনবো। আজকে সেই কথা রাখলাম, কিন্তু আমাদের প্রতিশোধ এখনও শেষ হয়নি। যারা আমাদের মা বাবাকে মেরেছে, যারা তোমাদের এতদিন জেলখানায় রেখেছে, তাদের এখন শাস্তি দিতে হবে। তুমি বিশ্রাম নাও, আমি সব দেখছি। আর হ্যাঁ, তুমি আমাকে আবির না ডাকলেও চলে। এখন আমি খান, সবার কাছে আমি খান। তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। চলো ভেতরে যাই, নাবিলা তোমার জন্য চা বানিয়ে রেখেছে। সবাই ভেতরে গেল। আবির ঘরের এক কোণে বসে চিন্তা করছে। মেহের তার পাশে এসে বসলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর মেহের আবিরের দিকে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি খুব ভালো কাজ করেছো আজ, কিন্তু এখন যে কাজটা বাকি আছে সেটা আরও কঠিন। রতন মিয়াকে শেষ করতে হবে, আর জাফর খানের মূল চক্রকে ধ্বংস করতে হবে। তুমি কি জানো কিভাবে এগোবে? আমি আইনগত দিক দেখছি, রাশেদ তথ্য দিচ্ছে। তুমি শুধু পরিকল্পনা মতো চলো। আর সাথী আপু নাবিলাকে এখন নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হবে। তারা এখানে থাকলে বিপদ হতে পারে। আমি একটি নিরাপদ বাসার ব্যবস্থা করেছি, কাল তাদের নিয়ে যাব। তুমি শুধু ফোকাস করো রতন মিয়ার উপর। আবির মেহেরের হাত চেপে ধরল। তার চোখে কৃতজ্ঞতা। সে মেহেরের দিকে তাকিয়ে মেহেরের উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি আমার জীবনে খুব বড় জায়গা দখল করে নিয়েছো। তুমি না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। তুমি আমার শক্তি। আর তুমি যদি মাঝে মাঝে রাগ করো, সেটাও আমার ভালো লাগে। তোমার রাগের মধ্যে লুকানো মায়া আমি বুঝতে পারি। তুমি রাগ করো বলেই বোঝায় তুমি আমার জন্য চিন্তিত, তাই রাগ করো। কিন্তু আজ রাতে আমার সাথী আপু ফিরে এসেছে। আজ রাতে আমি একটু খুশি থাকতে চাই। কাল থেকে আবার লড়াই। চলো সবাই মিলে একসাথে খাই।
সজীব, তুই দোকান থেকে কিছু কিনে এনে দে। রাশেদকে ফোন দে, সে যেন চলে আসে। আজ রাতে দলগত আড্ডা হবে। সজীব দোকানে গেল। রাশেদ এলো কিছুক্ষণের মধ্যে। সবাই মিলে বসেছে। নাবিলা আবিরের কোলে, সাথী মেহেরের পাশে। আবির সবার দিকে তাকিয়ে এক গম্ভীর শ্বাস নিল। তারপর সবার উদ্দেশ্যে বলতে লাগল, শোনো সবাই, আমি আর সবাইকে একটা কথা বলতে চাই। আমাদের লড়াই শুধু প্রতিশোধের নয়। এই শহরে অনেক মানুষ আছে যারা জাফর খানের মতো মানুষদের অত্যাচার প্রতিনিয়ত করে। মেয়েরা নিরাপদে রাস্তায় বের হতে পারে না, গরিব মানুষেরা ন্যায় পায় না। আমি চাই এই শহর বদলে যাক। আমি চাই ফুটপাতের ছেলেমেয়েরা যেন বড় হয়ে আমাকে গর্বের সাথে স্মরণ করে। তাই আমি আজ সবার কাছে প্রতিজ্ঞা করছি, জাফর খানের চক্র আমি ধ্বংস না করা পর্যন্ত থামবো না। তোমরা সবাই আমার পাশে থাকবে তো? সবাই হ্যাঁ বলে উঠল। রাশেদ তখন ফোনের দিকে তাকিয়ে চুপ করে গেল। আবির বিষয়টি টের পেয়ে রাশেদের দিকে তাকালো। রাশেদ আবিরের দিকে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, আবির, খবরটা ভালো না। রতন মিয়া জানতে পেরেছে তুমি সাথী আপুকে উদ্ধার করেছো। সে পাগলের মতো রেগে গেছে। সে বলছে কাল রাতের মধ্যেই তোকে খুঁজে বের করে মেরে ফেলবে। সে জানে তুমি মগবাজারের ফুটপাতের কাছে থাকো। তোমাকে সতর্ক থাকতে হবে। আর জাফর খান একটি বড় বৈঠক ডেকেছে। সেখানে সব মাফিয়া নেতা থাকবে, যারা মিলে তোমার বিরুদ্ধে পরিকল্পনা করবে। আমাদের এখন পাল্টা পরিকল্পনা করতে হবে। তুমি কি বলো? ওরা যদি এক হয়ে যায় তাহলে আমাদের খুব সমস্যা হবে। আবির উঠে দাঁড়ালো, ঘরের ভেতরে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর থেমে সবার দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, রাশেদ, ওদের বৈঠকের তারিখ ও স্থান বের করো। আমি সেখানে ঢুকে যাব। ওরা যখন মিলে পরিকল্পনা করবে, আমি তখন ওদের ভিতরে গোলযোগ সৃষ্টি করব। জাফর খানের সবচেয়ে বড় ভয় হচ্ছে তার লুকানো তথ্য ফাঁস হয়ে যাওয়া। আমার কাছে কিছু প্রমাণ আছে, সেগুলো যদি ওদের বৈঠকের সবার সামনে তুলে ধরি, তাহলে ওরা নিজেরাই ভাগ হয়ে যাবে। আর এখন সময়টা লড়াইয়ের। সজীব, তুই টগর সাথে যোগাযোগ কর, ওদের দিয়ে ভেতরের তথ্য সংগ্রহ কর। মেহের, তুমি প্রমাণগুলো আইনসম্মতভাবে সাজিয়ে রাখো। আর আমি যাব রতন মিয়ার সাথে দেখা করতে। সবাই চমকে উঠল। মেহের আবিরের সামনে এসে দাঁড়ালো। তার চোখে রাগ ও দুশ্চিন্তা। সে আবিরের বুকে হাত রেখে আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, আবির, তুমি পাগল হয়ে গেছো। রতন মিয়া তোমাকে খুঁজছে আর তুমি নিজেই তার কাছে যাবে? এটা আত্মহত্যার শামিল। আমি তোমাকে যেতে দেব না। তুমি যদি যাও আমিও যাব। সাথী আপু আর নাবিলা এত কষ্ট করে ফিরেছে, তুমি কি তাদের আবার এতিম করতে চাও? আবির, দয়া করে একটু ভেবো। আমি আজ তোমার উপর সত্যিই রাগ করেছি, কিন্তু তুমি রাগ করলেও আমার কিছুই যায় আসে না। কিন্তু আমি যদি তোমাকে আটকাতে না পারি, তাহলে তুমি যা পারো করো। আমি যাচ্ছি তোমার সাথে। আবির মেহেরের দিকে তাকিয়ে হাসলো। তারপর তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে মেহেরের উদ্দেশ্যে বলতে লাগলো, মেহের, তুমি রাগ করো, কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তুমি এখানে থেকে সাথী আপু আর নাবিলার দেখাশোনা করো। আমার কোনো ক্ষতি হবে না, আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি। আর হ্যাঁ, তুমি রাগ করলেই আমি কিছু বলি না, কিন্তু আজ আমাকে যেতেই হবে। কারণ রতন মিয়া আমার মায়ের রক্তের বদলা এখনও দেয়নি। আমি তাকে ছেড়ে কথা বলবো না। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আর আমি ফিরে আসবো। এবার সত্যিই কথা দিচ্ছি। যাও এখন, আমি বেরোই। রাত 8টা। আবির তার ঘরে বসে প্রস্তুতি নিচ্ছে। রাশদ খবর দিচ্ছে জাফর খানের বড় বৈঠক বসবে পুরান ঢাকায় একটি পরিত্যক্ত প্রাসাদে। এখানে থাকবে জাফর খানের পুরনো চক্র, বেশ কয়েকজন দুর্নীতিবাজ রাজনীতিবিদ, পুলিশ, কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। আবির আর সেখানে ঢুকবে ছদ্মবেশ। সজীব আবিরের জ্যাকেটের বোতামে একটি ছোট ক্যামেরা বসিয়ে দিচ্ছে। মেহের আবিরকে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলতে লাগলো, আবির, এই কাগজে জাফর খানের সব অবৈধ লেনদেন আছে। তুমি ওই বৈঠকে এটা সবার সামনে তুলে দিও। দেখো দেখো, তুমি যেন ধরা না পড়ো। আমি তোমাকে বারবার বলছি, তুমি একা যাচ্ছ, এটা খুব বিপজ্জনক। সজীব তোমার সাথে যাবে তো? তাহলে একটু নিরাপদ বোধ করছি, কিন্তু তবুও সাবধানে থেকো। জাফর খানের লোকেরা খুব বুদ্ধিমান, তারা সহজে ছদ্মবেশ বুঝে ফেলতে পারে। আর হ্যাঁ, তুমি যদি রাগ করে বসো তাহলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে। রাগ করলেই মানে বিপদ।
তাই শান্ত থেকো। আবির মেহেরের হাত থেকে কাগজটি নিয়ে পাঁচ করে পকেটে রাখলো। তারপর মেহেরের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, মেহের, তুমি চিন্তা করো না, আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে শিখে গেছি। রাগ আমি ব্যবহার করি শুধু তখনই যখন প্রয়োজন। আজ প্রয়োজন হবে না, আজ আমি খান সেজে যাচ্ছি। ওরা ভাববে আমি তাদেরই একজন। তুমি শুধু বাইরে পাহারা দিও, সজীব আমার সাথে যাবে। আর যদি কিছু হয় তাহলে তুমি পুলিশ অফিসার আরিফকে খবর দিও। আমি ফিরে আসব, তুমি আমার জন্য দোয়া করো। আর হ্যাঁ, নাবিলার সাথীকে নিয়ে তুমি নিরাপদ জায়গায় চলে যাও, এখানে রেখে গেলে বিপদ হবে। রাত 9:30। আবির ও সজীব বেরিয়ে পড়ল। তাদের গায়ে কালো জ্যাকেট, মাথায় টুপি, চোখে সানগ্লাস। মেহের তাদের পেছন থেকে দূর থেকে যাচ্ছে। পুরান ঢাকার সেই পরিত্যক্ত প্রাসাদের সামনে পৌঁছে আবিরের চোখে চারদিকে কড়া পাহারা, বিশেষ করে অজস্র প্রহরী। আবির সজীবকে ইশারা করলো। তারা প্রাসাদের পেছনে দেওয়াল টেপকে ভেতরে ঢুকলো। ভেতরে বড় একটি হলরুম, যেখানে দীর্ঘ টেবিলের চারপাশে বসে আছে প্রায় 35 জন মানুষ। টেবিলে একেবারে মাথায় বসে আছে জাফর খান, তার ডান পাশে রতন মিয়া, বাম পাশে পুলিশ ও এক কমিশনার। আবির দরজার ফাঁক দিয়ে সব দেখছে। জাফর খান উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, আজ আমি সবাইকে ডেকেছি একটি কারণে। শহরে একটি নতুন শক্তি তৈরি হয়েছে, নাম খান। কেউ জানে না সে কে, কিন্তু তার কাজ দেখে মনে হচ্ছে সে আমাদের ধ্বংস করতে চায়। গুদাম ঘর পুড়িয়েছে, পতিতালয় খালি করিয়েছে। এখন সময় এসেছে তাকে খুঁজে বের করার। আমি চাই তার মাথার দাম 5 কোটি টাকা। যে তাকে জীবিত বা মৃত আমার সামনে হাজির করবে, সে এই পুরস্কার পাবে। তোমরা সবাই প্রস্তুত থাকো। এটা এখন শুধু আমার লড়াই নয়, এটা আমাদের সবার লড়াই। টেবিলের চারপাশে গুজব উঠল। রতন মিয়া উঠে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে বলতে লাগলো, জাফর স্যার, আমি এই খানকে খুঁজে বের করব। আমার লোকেরা তাকে দেখেছে। ও মগবাজারের ফুটপাতের কাছেই থাকে। ও দেখতে সাধারণ, কিন্তু ওর মধ্যে অসাধারণ কিছু আছে। আমি নিজে ওর কাছে গিয়েছিলাম। ও আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়, কিন্তু এবার আমি ওকে ছাড়বো না। আমি শপথ নিয়েছি, এই খানের নাম শহর থেকে মুছে দেব। ও যত বড়ই হোক না কেন, আমার কাছে ও একটা পোকা মাত্র। আমি সবার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, 7 দিনের মধ্যে খানের মাথা এনে জাফর স্যারের পায়ে রাখবো। আবির তখন দরজার কাছে দাঁড়ালো। সজীব চুপ করে আছে। আবির মুখে কালো কাপড় বেঁধে নিল। তারপর ডান হাতে পিস্তল, বাম হাতে মেহেরের দেওয়া কাগজটি নিয়ে দরজায় ঠেলে ভেতরে ঢুকতে বলল। সবাই চমকে উঠল। জাফর খানের লোকেরা পিস্তল টানতে গেল, কিন্তু আবির তার পিস্তল টেবিলের উপর রাখা একটি বোতলে গুলি চালায়। বোতল চূর্ণ হয়ে গেল। আবির সবার দিকে তাকিয়ে উচ্চ কণ্ঠে বলতে লাগলো, আমি সেই খান যাকে তোমরা খুঁজছো। আমি নিজে চলে এসেছি। জাফর খান, তুমি আমার পরিচয় জানতে চাও? আজ জানতে পারবে না। আমি এসেছি তোমাদের দেখানোর জন্য যে এই শহরে এখন অন্য একজন বসে আছেন, যার বিচার বুলেট নয় বরং সত্য। এই দেখো, জাফর খানের সব অবৈধ লেনদেনের প্রমাণ আজ তোমাদের সবার সামনে তুলে দিচ্ছি। কালকের মধ্যে এই প্রমাণ পুলিশ ও মিডিয়ার হাতে পৌঁছে যাবে। এখন বলো, তোমাদের মধ্যে কে আমার বিরুদ্ধে দাঁড়াতে চায়? আবির কাগজটি টেবিলের উপর ছুঁড়ে মারল। জাফর খানের চোখ কপালে উঠে গেল। রতন মিয়া পাগলের মতো চিৎকার করে উঠল। রতন মিয়া টেবিলে লাফিয়ে আবিরের দিকে এগিয়ে যেতে লাগলো। তার পিস্তল বের করে ফেলল। আবির স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রতন মিয়া আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, তুই খান তো দেখতে তো খুব ছোট। তোর এত বড় সাহস কিভাবে হলো? একা এত লোকের ভিড়ের মধ্যে ঢুকে পড়লি। তুই কি জানিস না তোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ নেই? তুই আজ রাতে মরবি। তুই যা যা করেছিস তার সব আজকের রাতের মধ্যে হিসাব দিবি। রাগ করলা পাগলা? দেখি তোর রাগ কত দূর। আয় আমার সাথে লড়। আমি তোকে এখনই শেষ করব। দাঁড়া দাঁড়া, কোথায় পালাবি? আবির রতন মিয়ার দিকে তাকিয়ে হাসল। সে দ্রুত এগিয়ে গিয়ে রতন মিয়ার পিস্তল ধারণ করে ফেলল। দু হাতে পিস্তল ধরে থাকা অবস্থায় আবির রতন মিয়ার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো। তার কণ্ঠে ছিল 17 বছরের প্রতিশোধের আগুন। রতন মিয়া, তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে চিনি। সেদিন রাতে যখন আমার মা জয়নব বেগমকে ধর্ষণ করে খুন করেছিল, তখন আমি আবির নামের 8 বছরের ছেলেটি তোমার পায়ে কামড় দিয়েছিলাম। আর সেই আবির
তোমার সামনে দাঁড়িয়ে। আমি খান নই, আমি সেই ফুটপাতের আবির। আমার মায়ের রক্ত এখনও ফুটপাতে আছে, তার বদলা আমি নেবই। আজকে তোমাকে মারছি না, আমি চাই তুমি বাঁচো। দেখো কিভাবে আমি জাফর খানের পুরো সাম্রাজ্য ধ্বংস করি। আর হ্যাঁ, তুমি বলেছিলে রাগ করলে কি হয়, এখন দেখো আমার রাগ। আবির রতন মিয়াকে লাথি মেরে ফেলে দিল। তারপর জাফর খানের দিকে তাকিয়ে এগিয়ে গেল। জাফর খান ভয়ে পেছনে সরে যাচ্ছে। হঠাৎ জাফর খান তার জ্যাকেটের ভেতর থেকে একটি ছোট পিস্তল বের করলো। আবির তা লক্ষ্য করে ফেলল, কিন্তু আবির পিস্তল গুলি শেষ। তখন সজীব এগিয়ে এসে নিজের পিস্তল আবিরের হাতে ধরিয়ে দিল। আবির জাফর খানের পিস্তলের দিকে তাক করে বলতে লাগল, তুমি আবির, কাজী জামালের ছেলে, ওই ফুটপাতের ভিখারির ছেলে। এত বড় হলে কিভাবে? আমি ভেবেছিলাম তুমি মরে গেছো, তুমি বেঁচে আছো। আর তুমিই খান, আমি অবিশ্বাস করছি একটা ফুটপাতের ছেলে কিভাবে এত বড় শক্তি হয়ে উঠলো। তুমি যা চাও তাই দেব, টাকা দেব, বাড়ি দেব, গাড়ি দেব, তুমি শুধু প্রমাণগুলো ফিরিয়ে দাও আর আমাকে বাঁচতে দাও। প্লিজ আবির, আমি তোমার পায়ে পড়ি, তুমি কি আমার প্রস্তাব নেবে? আবির জাফর খানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, তারপর পিস্তল নামিয়ে রাখলো। সবার সামনে এগিয়ে গিয়ে জাফর খানের চোখের দিকে তাকিয়ে বলতে লাগল, জাফর খান, তুমি আমাকে টাকা দিয়ে কিনতে চেষ্টা করছো। সেই টাকা কি আমার মা বাবার প্রাণ ফিরিয়ে দিবে? সেই টাকা কি আমার বোনদের কষ্ট মুছে দিবে? তুমি পাগল হয়েছো? আমি তোমার টাকা নিব না, আমি তোমার বাড়িও নিব না। আমি চাই শুধু ন্যায় বিচার, এই শহরের সব গরিব মানুষের জন্য ন্যায় বিচার। আর হ্যাঁ, তুমি আমাকে ভিখারি বলেছিলে, সেই ভিখারি আজ তোমার সামনে দাঁড়িয়ে। মনে রাখবে, আজকের এই রাত তোমার জীবনের শেষ রাত নয়, বরং প্রথম রাত, যে রাতে তুমি বুঝতে পারবে ফুটপাতের ছেলেও বড় হতে পারে। এখন আমি যাই, কালকের মধ্যে পুলিশ আসবে, তুমি প্রস্তুত থেকো। আবির সজীবকে নিয়ে বেরিয়ে এলো। বাইরে এসে তারা দৌড় দিল। কিছু দূরে গিয়ে মেহের অপেক্ষা করছিল। তিনজন মিলে দ্রুত চলে এলো। আবিরের ঘরে ফিরে সবাই হাঁপাচ্ছে। নাবিলা ও সাথী ঘুমিয়ে আছে। মেহের আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আবির, তুমি দারুণ করেছো, কিন্তু এখন থেকে তুমি আর নিরাপদ নাও। জাফর খান এখন তোমাকে মারতে চাইবে। তুমি যে প্রমাণ দিয়েছো সেটা কালকের মধ্যে পুলিশের কাছে পৌঁছে দিতে হবে, আর নিজেকেও লুকিয়ে রাখতে হবে। আমি চাই তুমি আমাদের সাথে নিরাপদ বাসায় চলে যাও, আর তুমি যেন এই রাতে আর কোথাও না যাও। রাগ করলে দেখো, কিন্তু আমি তোমাকে আর ছাড়বো না, তুমি আমার সাথে আসবে, এইটাই শেষ কথা। আবির মেহেরের দিকে তাকিয়ে ক্লান্ত চোখে হাসলো। তারপর জানালার বাইরে তাকিয়ে বলতে লাগলো, মেহের, আজ রাতে আমি তোমার সাথে যাচ্ছি, কিন্তু একটা শর্তে, আমি আবারও ফিরে আসব। কারণ আমার লড়াই এখনো শেষ হয়নি, এখন শুধু শুরু। আর হ্যাঁ, তুমি যেভাবে আমাকে বকছো তাতে মনে হচ্ছে তুমি আমার স্ত্রী হয়ে গেছো। রাগ কলা দেখে তো মনে হয় তুমি আমার খুব কেয়ার করো। যাও, চলো এখন সজীব, নাবিলার সাথীকে নিয়ে নিচে নামো, আমরা নিরাপদ বাসায় চলে যাই। কাল থেকে নতুন পরিকল্পনা শুরু। জাফর খানের সাম্রাজ্য আজ ধসতে শুরু করেছে, দেখব কতদিন ধরে। ভোর হয়ে এসেছে। আবির, মেহের, সজীব, সাথী ও নাবিলা সবাই মেহেরের নিরাপত্তায় বাসায় আশ্রয় নিচ্ছে। বাসাটি গুলশানের একটি গোপন ফ্ল্যাট। মেহেরের বাবা এই ফ্ল্যাটটি শুধু জরুরি প্রয়োজনে ব্যবহার করতেন। আবির জানালার পাশে দাঁড়ালো। তার চোখে মুখে কোনো প্রশান্তি নেই। রাশেদ ফোন দিয়ে বলেছে জাফর খান শহর ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। আবির সেই খবর পেয়েছে। সজীব ঘুম থেকে উঠে আবিরের পাশে এসে দাঁড়ালো। সজীব আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আবির, তুই একদম ঘুমাস না কেন? সারা রাত জেগে কাটালি, তোর শরীর খারাপ হয়ে যাবে। আমি জানি তুই জাফর খানের কথা ভাবছিস, কিন্তু তুই একা সব করতে পারবি না। আমাদের দল আছে, রাশেদ আছে, আমি আছি, টগর আছে, মেহের আপু আছে। তুই শুধু পরিকল্পনা করে দে, আমরা সামলাবো। এখন তুই ঘুমা, না ঘুমালে আমি তোকে জোর করে শুইয়ে দেব। রাগ করলা কিন্তু তুই যদি এখন না ঘুমাস তাহলে তোর সাথে কাল আর কাজ করব না। বল কি করবি? আবির সজীবের দিকে তাকিয়ে হাসলো। তারপর সজীবের কাঁধে হাত রেখে বলতে লাগলো, সজীব, তুই সত্যি রাগ করছিস? আচ্ছা রাগ কর, তোর রাগ আমার ভালো লাগে, কিন্তু আমি এখন ঘুমাতে পারবো না।
জাফর খান পালানোর চেষ্টা করছে, তাকে আটকাতে না পারলে আমার সব পরিশ্রম ব্যর্থ হবে। তুই চিন্তা করিস না, একটু পরে আমি বিশ্রাম নেব। তুই যা, মেহেরকে বলে দে চা বানাতে, তারপর আমরা সবাই মিলে বসে পরিকল্পনা করব। আর হ্যাঁ, তুই রাগ করলি বলে আমি কিছুই বলছি না, কিন্তু তুই যদি আবারও একবার রাগ করস তাহলে তোকে চা দেব না। যা এখন। সজীব চলে গেল। কিছুক্ষণ পর মেহের চা নিয়ে এলো। আবির চা খেতে খেতে রাশেদকে ফোন দিল। রাশেদ জানালো জাফর খান বিকেল 4টায় একটি প্রাইভেট হেলিকপ্টারে দেশ ছেড়ে পালাবে। আবির ফোন রেখে মেহেরের দিকে তাকালো। মেহের আবিরের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো কিছু বড় পরিকল্পনা করছে আবির। মেহের আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, আবির, তুমি আবার কি ভাবছো? জাফর খানকে আটকাতে পুলিশ আছে। তুমি কেন নিজেকে বিপদে ফেলতে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো যে তুমি এখন তাদের নজরে আছো? রতন মিয়া এখনো বাইরে আছে, সে তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে। আমি তোমাকে একা যেতে দেব না। তুমি এখানে থাকো, পুলিশের ওপর ভরসা করো। আরিফ স্যার ভালো মানুষ, তিনি জাফর খানকে ধরতে পারবেন। তুমি শুধু আমাদের পাশে থাকো। নাবিলা আর সাথী আপু তোমাকে ছাড়া আবার ভয় পাবে। তুমি কি তাদের কথা ভাবো না? আবির চায়ের কাপে টেবিলে রাখলো, উঠে দাঁড়িয়ে মেহেরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর চোখের দৃঢ়তা, সে মেহেরের হাত ধরে বলতে লাগলো, মেহের, তুমি আমাকে বোঝাতে চেষ্টা করছো, কিন্তু আমি জানি আমার কি করা দরকার। জাফর খান আজ পালিয়ে গেলে আর কখনো ফিরবে না। ওর বিরুদ্ধে সব প্রমাণ নষ্ট হয়ে যাবে। আমি ওকে ধরতেই হবে। তুমি ভয় পাচ্ছ, আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে যেতেই হবে মেহের। তুমি নাবিলার সাথে আপুর দেখাশোনা করো, আমি রাশেদ আর সজীবকে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি রাগ করলে আমি জানি, কিন্তু আজ আমাকে একটু সহযোগিতা করো। আমি ফিরে এসে তোমার সামনে দাঁড়াবো, তারপর তুমি যত ইচ্ছা রাগ করো, কথা দিচ্ছি। মেহের চুপ করে রইল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আবির তাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সজীব ও রাশেদের নিয়ে বেরিয়ে পড়ল। বিকেল 3:30। তা পৌঁছে গেল জাফর খানের প্রাইভেট হেলিপ্যাডের কাছে। হেলিপ্যাডটি গাজীপুরের একটি নির্জন এলাকায়, চারপাশে পাহারা। আবির, সজীব ও রাশেদ বিভিন্ন জায়গায় অবস্থান নিতে বলল। আবির নিজে এগিয়ে এলো হেলিপ্যাডের দিকে। হঠাৎ পেছন থেকে কেউ এসে আবিরের মুখ চেপে ধরল। আবির ঘুরে দেখে টগর দাঁড়িয়ে আছে। টগর আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, খান সাহেব, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। জাফর খান ভেতরে, কিন্তু ওর সাথে রতন মিয়া আছে, আরো প্রায় 50 জন লোক। তুমি একা যাবে না, আমি তোমাকে ভিতরে নিয়ে যেতে পারি। আমি তাদের ইউনিফর্ম পরে আছি, তুমি আমার সাথে এসো। আমি তোমাকে চিনবে না কেউ, কিন্তু সাবধান, ভিতরে যেন কেউ তোমার মুখ দেখতে না পায়। আর হ্যাঁ, আমি তোমার কাছে একটি কথা চাই। আমার মা অসুস্থ, আমি যদি এই কাজ করে ধরা পড়ি তাহলে তুমি আমার মায়ের দেখাশোনা করবে। কথা দাও, তাহলে আমি তোকে নিয়ে যাচ্ছি। আবির টগরের মাথায় হাত রাখলো। তার চোখে বিশ্বাস। সে টগরের দিকে তাকিয়ে বলতে লাগলো, টগর, আমি তোর মায়ের দায়িত্ব নিচ্ছি, তুই ভয় পাস না, আমাকে ভেতরে নিয়ে যা। আর তুই যা করছিস সেটা খুব বড় কাজ। জাফর খানের চক্র ধ্বংস হলে এই দেশের অনেক মা বোন স্বস্তি পাবে। তোর মা গর্ব করবে তোর জন্য। চলো, এখন সময় বেশি নেই। আর হ্যাঁ, ভেতরে গিয়ে তুই চুপ থাকিস, আমি সব সামলাবো, তোর কোনো বিপদ হবে না। তুই শুধু পথ দেখিয়ে দে, বাকিটা আমার কাজ। কি রাগ করলা? যদি ওরা কিছু করতে চায় তাহলে আমি বুঝিয়ে দেব খানকে। টগর আবিরের ভেতরে নিয়ে গেল। হেলিপ্যাডের ভেতরে জাফর খান বসে আছে, তার পাশে রতন মিয়া, কয়েকজন মন্ত্রী ও ব্যবসায়ীরা উপস্থিত। জাফর খান হেলিকপ্টারের দিকে যাচ্ছে। আবির টগরকে ইশারা করে দূরে দাঁড়াতে বলে আবির নিজে এগিয়ে গিয়ে রতন মিয়ার সামনে দাঁড়ালো। রতন মিয়া আবিরকে দেখে চিনতে পেরে চিৎকার করে উঠলেন। রতন মিয়া আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, তুই আবার এলি? তোর প্রাণ বাঁচানোর কি নেশা হয়েছে? গতবার তোকে ছেড়ে দিয়েছিলাম বলে তুই বুঝস নাই, আজ তোকে আর ছাড়বো না। জাফর স্যার, এই সেই খান, এই আমাদের সব সমস্যার মূল। আজ আমি এর মাথা কেটে ফেলবো। দাঁড়া খান, আজ তোর রাগের পরীক্ষা নেব। তুই যা করছিস তা খুব বড় দুঃসাহস, কিন্তু আজ তোকে এখান থেকে বাঁচে কে নিয়ে যাবে? দেখি তোর সেই সজীব কি আছে, না মেহের, না রাশেদ, তোদের সবাইকে আজ শেষ করে দেব। আবির রতন মিয়ার দিকে তাকিয়ে 2 কদম এগিয়ে গেল। তার চোখে আগুন, হাতে কোনো অস্ত্র নেই। সে রতন মিয়ার পিস্তলের দিকে তাকিয়ে বলতে লাগলো, রতন মিয়া, তুমি আজও ভুলে যাচ্ছ আমি কে।
আমি সেই আবির যে তোমার পায়ে কামড় দিয়েছিল। আজ আমি কামড় দেব না, আজ আমি তোমার পিস্তল নিয়ে যাব। আর হ্যাঁ, তোমার বস জাফর খানকে আমি বিচারের মুখোমুখি দাঁড় করাবো। তুমি তোমার পিস্তল চালাও, দেখি আগে তোর গুলি আসে নাকি আমার কথা। আর হ্যাঁ, তুমি বলেছিলে রাগ করলে কি হয়, আজ দেখিয়ে দিচ্ছি আমি রাগ করলে পাথরও ফেটে যায়। এখন তোর পালা, যা করার কর, কিন্তু মনে রাখিস আজকের পর তোকে আর কোনো ফুটপাতের ছেলে ভয় পাবে না। আবির বলতে বলতে এক লাফে রতন মিয়ার পিস্তল ছিনিয়ে নিল। রতন মিয়া চমকে উঠল। আবির পিস্তল রতন মিয়ার কপালে ঠেকিয়ে ধরল। তখনই পেছন থেকে পুলিশ অফিসার আরিফ ও তার টিম এসে পড়ল। আরিফ স্যার এগিয়ে এসে জাফর খানের হাতে হাতকড়া পরিয়ে দিতে লাগলো। জাফর খান আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আবির, তুমি সত্যিই বড় হয়েছো। আমি ভাবিনি ফুটপাতের একটি ছেলে আমার সাম্রাজ্য ধ্বংস করতে পারবে। আজ আমি বুঝতে পারলাম টাকা দিয়ে সব কেনা যায় না। মানুষের মন জয় করা খুব কঠিন। তুমি জয় করেছো, আমি পরাজিত হয়েছি, কিন্তু তুমি কি পেলে এত কিছু পর? তোমার মাকে কি ফিরে পেলে? বাবা, কি ফিরে পেলে? তুমি প্রতিশোধ নিলে, এটাই কি বড় হওয়া? বলো আবির, তুমি কি সত্যিই খুশি? আবির জাফর খানের মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল। কিছুক্ষণ পর সে পিস্তল নামিয়ে রাখল। তার চোখে দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে জাফর খানের উদ্দেশ্যে বলতে লাগলো, জাফর খান, তুমি ঠিক বলেছ, আমার মা বাবা ফিরবে না, কিন্তু আমি প্রতিশোধ নিইনি, আমি নিয়েছি ন্যায় বিচার। এই শহরের আর কোনো মা বাবা যেন তাদের সন্তানদের হারাতে না বসে, সেটার জন্য লড়েছি আমি। তুমি আজ যাচ্ছ জেলে, কিন্তু আমি আজ থেকে বাঁচবো এই ফুটপাতের মাটির বুকে চেপে, কারণ এই মাটিতেই আমার পাওনা। আর হ্যাঁ, তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো, কিন্তু আমি ক্ষমা করতে জানি না, বিচার করবে আইন। বিদায় জাফর খান, আর কোনোদিন ফুটপাতের ছেলেদের ছোট করে দেখো না, কারণ তারাই একদিন বড় হয়। পুলিশ জাফর খান ও রতন মিয়াকে নিয়ে চলে গেল। আবির সেখানে দাঁড়িয়ে আছে। সজীব আর রাশেদ স্যার এগিয়ে পাশে এসে দাঁড়ালো। সজীব আবিরের কাঁধে হাত রেখে বলতে লাগলো, আবির, আমরা জিতেছি। জারফ খান ধরা পড়েছে। তুই যা করেছিস সেটা অনেক বড় কাজ। এখন তুই যা চাস তাই করতে পারবি, কিন্তু তুই যদি আর রাগ করিস তাহলে আমি কিছু বলবো না। আজকের দিনটা খুব আনন্দের, চলো বাসায় ফিরি। মেহের আপু অপেক্ষা করছে, নাবিলা আর সাথী আপু খুশি হবে। আর হ্যাঁ, তুই রাগ করলি বলে আজকে তোর চা বানাবো না, তুই নিজেই বানা। রাগ করলা, তোর কাছে শিখলাম। জাফর খান ও রতন মিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সারা শহরে যেন নতুন উদ্যমল ফিরে এসেছে। সাংবাদিক পত্রে প্রথম পৃষ্ঠায় শিরোনাম, ফুটপাতের ছেলের হাতে ধরা পড়ল মাফিয়া সম্রাট। কিন্তু কারো জানা নেই এই কাগজটি রয়েছে সেই ফুটপাতের আবির। আবির এখন গুলশানের নিরাপদ বাসায় ফিরে এসেছে। মেহের, সাথী, নাবিলা ও সজীব সবাই মিলে বসে আছে। আবির চুপচাপ জানালার পাশে দাঁড়ায়, তার মুখে কোনো হাসি নেই। মেহের এসে আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আবির, তুমি কেন খুশি হও না? তোমার বহু বছরের শত্রু ধরা পড়েছে। তুমি তোমার মা বাবার প্রতিশোধ নিয়েছো, তোমার বোনদের উদ্ধার করেছো। তবুও তোমার মুখে হাসি নেই কেন? আমি তোমাকে বুঝতে পারি। তুমি হয়তো এখন ভাবছো এরপর কি হবে। তোমার জীবন থেমে যাবে না আবির, তুমি আরও বড় কিছু করতে পারো। আমি তোমার পাশে আছি। তুমি কোনো কষ্ট পেলে আমি জানতে চাই। আজ তুমি একটু হাসো, দেখি তোমার হাসির রং কেমন। আবির মেহেরের দিকে ফিরে একটু হাসলো, কিন্তু সেই হাসি ছিল কৃত্রিম। সে জানালায় ফ্রের হাত রেখে বলতে লাগলো, মেহের, তুমি সত্যি জানতে চাও কেন আমি খুশি নই? জাফর খান ধরা পড়েছে ঠিক, কিন্তু তার মতো আরও কত জাফর খান যে এই শহরে আছে তার কোনো ইয়ত্তা নেই। যারা টাকার বিনিময়ে নির্দোষ মানুষ খুন করে, যারা মেয়েদের শরীর বাণিজ্য করে, তারা এখনও বাইরে ঘুরছে। আমি শুধু একটি মাথা কেটেছি, গোটা দেহটি এখনও বাকি। আমার লড়াই শেষ হয়নি, এই লড়াই সবে শুরু। আর আমি চাই তুমি আমার সাথে থাকো, তুমি আমার শক্তি, তুমি ছাড়া আমি কিছুই চাই না। মেহের আবিরের হাত ধরে চুপ করে রইল। নাবিলা তখন আবিরের পায়ের কাছে এসে বসলো। সাথী রান্নাঘরে খাবার বানাতে গেছে। সজীব আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আবির, তুই যা বলছিস সেটা সত্যি,
কিন্তু একদিনে সব কাজ হয় না। আজ আমরা একটি বড় জয় পেয়েছি, কাল আমরা আরেকটার জন্য পরিকল্পনা করব। তুই এত ভাবছিস কেন? তোর চিন্তায় তো দেখা যায় তুই আবার রাগ করবি। রাগ করলি, কিন্তু আমি তোকে এখন চা দেব না। যা একটু হাস, দেখি তোর মুখের হাসি ফোটে কিনা। নাবিলা, তুই তোর ভাইকে একটু হাসা, ও খুব মন খারাপ করে বসে আছে। নাবিলা, কিছু একটা কর, না হলে আমি ওকে জড়িয়ে ধরে নাচবো, তাহলে ও হাসবে। নাবিলা আবিরের গালে হাত বুলিয়ে দিতে লাগলো। আবির নাবিলাকে কোলে তুলে নিল, তারপর সজীবের দিকে তাকিয়ে বলতে লাগলো, সজীব, তুই সত্যি পাগল হয়ে গেছিস? জাফর খান ধরা পড়েছে বলে তুই নাচতে চাস? আচ্ছা যা, নাচতে চাস তো নাচ, কিন্তু আজ রাতে আমাদের আরেকটি কাজ আছে। গাজীপুরের ওই পতিতালয়ে মালিককে গ্রেপ্তার করতে হবে। সে এখনও পালায়নি, আমি তথ্য পেয়েছি। সে আজ রাতে দেশ ছাড়ার চেষ্টা করবে, আমরা তাকে ধরব। মেহের, তুমি পুলিশ অফিসার আরিফকে ফোন দাও, তিনি যেন আমাদের সহযোগিতা করে। আর তুমি সজীব, তোর নাচ দেখা হবে পরে, এখন কাজের কথা বল। সজীব হেসে উঠল। মেহের ফোন করতে গেল। আবির নাবিলাকে মেহেরের হাত দিয়ে রাশেদের ফোন দিল। রাশেদ জানালো সে ইতিমধ্যে গাজীপুরের পতিতালয়ের মালিকের অবস্থান জেনে ফেলেছে। আবির রাশেদকে নির্দেশ দিল সব প্রস্তুত রাখতে। সন্ধ্যা হলে আবির, সজীব ও রাশেদ বেরিয়ে পড়ল। গাজীপুরের একটি বিশাল বহুল বাড়ির সামনে এগিয়ে এসে দাঁড়ালো তারা। এই বাড়ির মালিক সিরাজ মিয়া, জাফর খানের অন্যতম বড় অর্থ যোগানদাতা ও পতিতালয়ের মালিক। আবির সজীবকে বাইরে থাকতে বলে নিজে ভেতরে ঢুকলো। সিরাজ মিয়া বসার ঘরে বসে টেলিভিশন দেখছে। আবিরকে দেখে চমকে উঠল। সিরাজ মিয়া আবিরের উদ্দেশ্য বলতে লাগলো, তুমি কি এখানে কিভাবে ঢুকলে? আমার নিরাপত্তার লোকগুলো কোথায়? তুমি যদি কিছু চাও বলে দাও। টাকা লাগবে? কত লাগবে বলে দাও, আমি দিয়ে দিব। তুমি আমাকে কিছু করতে এসেছো? আমি জাফর খানের লোক ছিলাম, এখন আর নেই। আমি আজ থেকে তোমার হয়ে যেতে রাজি। তুমি কি চাও? আমার সব সম্পদ দিয়ে দেব, শুধু আমাকে বাঁচতে দাও প্লিজ। আমার ছোট বাচ্চা আছে, তাদের কথা ভাবো। তুমি কি তাদের এতিম করতে চাও? আমি কিছু করিনি, আমি শুধু ব্যবসা করতাম। আবির সিরাজ মিয়ার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো করুণা নেই। সে সামনে চেয়ারে বসে পড়ল, তারপর আস্তে আস্তে বলতে লাগলো, সিরাজ মিয়া, তুমি জাফর খানের চেয়েও বড় পাপী, কারণ তুমি মানুষের দেহ ব্যবসা করেছো। তুমি কত মেয়েকে ধ্বংস করেছো তার কোনো হিসাব নেই। আমার বোন সাথীকে তোমার পতিতালয়ে 7 বছর রেখেছিলে, আজ তার মনে এখনও সেই আতঙ্ক কাটেনি। আর তুমি বলছো আমাকে টাকা দিবে? সেই টাকা নিয়ে কি আমি আমার বোনের কান্না মেটাবো? তুমি আজ ধরা পড়েছো, পুলিশ বাইরে আছে, তুমি আত্মসমর্পণ করো, নইলে আমার হাতে মরবে। তুমি বেছে নাও কি করবে। সিরাজ মিয়া ভয়ে কাঁপতে লাগলো। সে উঠে দাঁড়িয়ে আবিরের পায়ে পড়ে গেল। আবির তাকে এক লাথিতে সরিয়ে দিল। সিরাজ মিয়া তখন তার প্যান্টের পকেট থেকে একটি ছোট পিস্তল বের করলো, কিন্তু আবির আগেই সেটা টের পেয়ে গিয়েছিল। আবির দ্রুত হাত চালিয়ে পিস্তলটি ছিনিয়ে নিল। সিরাজ মিয়া আর্তনাদ করে বলতে লাগলো, আমাকে মারো না, আমি সব স্বীকার করছি। আমি পুলিশের কাছে যাব, আমি সব অপরাধ স্বীকার করব। তুমি শুধু আমার বাচ্চাদের মুখের দিকে তাকাও, তাদের একটু মায়া করো। আমি আর কখনো এসব করব না। আমাকে একটা সুযোগ দাও, আমি বদলে যেতে চাই। তুমি তো মানুষকে বদলানোর সুযোগ দাও, আমাকে বদলাবার সুযোগ দাও প্লিজ। আবির, আমি শপথ করছি আমি আর অপরাধ করব না। আমাদের বাচ্চাদের দয়া করো। আবির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর পিস্তলটি টেবিলে রেখে দিল। দরজা খুলে বাইরে ডাকলো। পুলিশ অফিসার আরিফ ভেতরে এলেন। আবির আরিফের স্যারের দিকে তাকিয়ে বলতে লাগলো, আরিফ স্যার, এই সিরাজ মিয়াকে গ্রেফতার করুন। এটি জাফর খানের অর্থ যোগানদাতা ও পতিতালয়ের মালিক। এর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। আমি আজ এর কাছে কিছু চাই না, শুধু বিচার চাই। আর হ্যাঁ স্যার, এই মানুষটির ছোট বাচ্চা আছে, দয়া করে বাচ্চাগুলোকে যেন কেউ কষ্ট না দেয়, এটুকু আমার অনুরোধ। বিচার হোক, কিন্তু নিরপরাধ বাচ্চাদের যেন কষ্ট না পায়। ধন্যবাদ স্যার, এখন আমি যাই, আমার আরও কাজ আছে। আরিফ স্যার সিরাজ মিয়াকে গ্রেফতার করে নিয়ে গেল। আবির বাহিরে এসে সজীব ও রাশেদের সাথে মিলিত হলো। রাত তখন অনেক।
চাঁদ মেঘেকে আড়াল করছে। আবির আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। সজীব আবিরের পাশে এসে বলতে লাগলো, আবির, আজকের কাজটাও শেষ। এখন তোকে ঘুমাতে হবে। তুই যদি না ঘুমাস তাহলে আমি মেহের আপুকে বলে দেব, সে তোকে বকবে। তাহলে দেখা যাবে তুই কি করিস। আর হ্যাঁ, তুই আজ খুব ভালো কাজ করছিস। আমি তোর ওপর গর্ব করি। তুই সেই ফুটপাতের ছেলে যে আজ গাজীপুরের বড় মাফিয়াকে ধরিয়ে দিলি। এখন তুই একটু হাস, রাগ করলেও কাজ করে ফেলিস। যা, চলো বাসায় ফিরি। মেহের আপু চা বানিয়ে রাখবে তোর জন্য। আর চা খেয়ে তুই ঘুমাবি। না ঘুমালে আমি তোকে গল্প শোনাবো। রাজি? আবির সজীবের মাথায় হাত রাখলো। তারপর তিনজন বাসার দিকে রওনা দিল। বাসায় এসে আবির দেখলো মেহের চা বানিয়ে অপেক্ষা করছে। সাথী ও নাবিলা ঘুমিয়ে পড়েছে। আবির চা খেতে খেতে মেহেরের দিকে তাকিয়ে বলতে লাগলো, মেহের, আজ আমি সিরাজ মিয়াকে ধরিয়ে দিয়েছি, কিন্তু তার বাচ্চাদের কথা ভেবে আমার মন কষ্ট পাচ্ছে। তার বাচ্চারা এখন বাবা ছাড়া। বাপ বাবার হলেও বাচ্চাদের তো কোনো দোষ নেই। আমি ভাবছি তাদের জন্য কিছু করা যায় কিনা। তুমি মনে করো কি করা উচিত? আমি চাই তারা যেন কষ্ট না পায়। তাদের হয়তো অন্য কোথাও সরিয়ে দেওয়ার দরকার। তুমি এ ব্যাপারে সাহায্য করতে পারো? আমি আর তাদের অসহায় দেখতে পারছি না। মেহের আবিরের দিকে তাকিয়ে চোখ মুছল। তারপর আবিরের হাত ধরে বলতে লাগলো, আবির, আজ তুমি প্রমাণ করলে তুমি সত্যিই বড় হয়েছ। তুমি শুধু প্রতিশোধের আগুন নাও, তুমি মায়ার মানুষ। আমি সিরাজ মিয়ার বাচ্চাদের জন্য কিছু করব। তাদের একটি ভালো জায়গায় থাকার ব্যবস্থা করব। তুমি চিন্তা করো না। আর তুমি নিজেও একটু বিশ্রাম নাও। কালকে নতুন দিন, নতুন কাজ। আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। আর হ্যাঁ, তুমি আজ খুব ভালো কাজ করেছো। আমি তোমার উপর খুব গর্বিত। রাগ করতাম আমি মাঝে মাঝে, কিন্তু আজ গর্ব করছি। এখন চা খেয়ে ঘুমাও। শুভরাত্রি। জাফর খান ও সিরাজ মিয়া জেলে যাওয়ার পর শহরে যেন স্বস্তি ফিরে এসেছে। কিন্তু আবির জানতো এই শহরে এখনো অনেক অপরাধী লুকিয়ে আছে। তাদের সবাইকে আইনের মুখোমুখি করতে হবে। আজ আবির তার দল নিয়ে বসেছে। মেহের, সজীব, রাশেদ, টগর, আরিফ স্যার সবাই উপস্থিত। আবির সবার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আজ আমি সবাইকে ডেকেছি এই বলে যে আমাদের লড়াই এখনও শেষ হয়নি। জাফর খান গেছে, কিন্তু তার মতো আরও অনেক জাফর খান এখনও এই শহরে আছে, যারা মেয়েদের পাচার করে, যারা গরিব মানুষের জমি দখল করে, যারা বিনা দোষে মানুষ খুন করে। আমি চাই তাদের সবাইকে ধ্বংস করতে। কিন্তু এখন আমি একা নই। আমার পাশে তোমরা আছো। আরিফ স্যার আছেন, মেহের আছে, সজীব আছে, রাশেদও আছে, টগর আছে। আমরা একসঙ্গে লড়বো, এই শহরকে বদলে দিব। তোরা সবাই রাজি তো? সবাই হ্যাঁ বলে উঠল। মেহের আবিরের পাশে এসে দাঁড়ালো। তার চোখে ভালোবাসা ও গর্ব। সে আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি আজ শুধু একটি গ্যাংস্টার সম্রাট হওনি, তুমি হয়ে উঠেছো এই শহরের মানুষের আশা। আমি জানতাম না ফুটপাতের একটি ছেলে এত বড় হতে পারে, কিন্তু তুমি প্রমাণ করেছো। তুমি শুধু অস্ত্র দিয়ে লড়নি, তুমি লড়েছো সত্য দিয়ে, ন্যায় দিয়ে। আমি আজ গর্বিত তোমার ওপর। আর আমি সব সময় তোমার পাশে থাকবো, যত কষ্টই হোক না কেন। কারণ তুমি আমার আবির, আমার খান, আমার সব কিছু। আবির মেহেরের দিকে তাকিয়ে হাসলো। তারপর সবার দিকে ফিরে বলতে লাগলো, আমি আজ সবার কাছে একটি প্রতিশ্রুতি নিতে চাই। তোমরা যেন কখনো অন্যায়ের পথে না যাও, যেন কখনো দুর্বলদের উপর জুলুম না করো। কারণ আমরা ফুটপাত থেকে উঠে এসেছি, আমরা জানি কষ্ট কাকে বলে। আর হ্যাঁ, মাঝে মাঝে আমাকে নিয়ে রাগকলা বাক্যটি ব্যবহার করতে পারো, সেটা আমার ভালো লাগে, কারণ এতে বোঝায় তোমরা আমাকে ভালোবাসো। আজ থেকে আমরা সবাই একই পরিবার। এই শহরের জন্য লড়বো, কেউ পিছিয়ে যাবে না। রাজি তো? সবাই হাত বাড়িয়ে দিল। সজীব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে দিল। চোখে পানি। নাবিলা ও সাথী আবিরের কোলে। টগর আবিরের পায়ে পড়ল। আবির তাকে উঠিয়ে দিল। রাশেদ আবিরের হাত নাড়ল। আরিফ স্যার আবিরকে সালাম দিল। তারপর সবাই মিলে খেতে বসলো। আবির খেতে খেতে মেহেরের দিকে তাকিয়ে বলতে লাগলো, মেহের, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমরা অনেক দিন ধরে একসাথে আছি, তুমি আমাকে কখনো একা রাখোনি। আমি তোমাকে ভালোবাসি মেহের। আমি চাই তুমি আমার সাথে থাকো আজীবন। তুমি কি রাজি? আমি জানি এটা খুব সহজ কথা নয়, আমার জীবন খুব ঝুঁকিপূর্ণ। তুমি যদি চাও আমি বুঝতে পারবো, কিন্তু তুমি ছাড়া আমি কিছুই নই।
বলো মেহের, তুমি কি আমার পাশে থাকবে চিরকাল? মেহেরের চোখে অশ্রু গড়িয়ে পড়ল। সে লজ্জায় মাথা নিচু করলো, তারপর আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আবির, তুমি জানো আমি তোমাকে কখনো না বলতে পারি না। তুমি আমার জীবনে আলো এনেছো। আমি সব সময় তোমার পাশে থাকবো, সংসার করব, তোমার হাত ধরে বড় হব। কিন্তু একটি শর্ত, তুমি যেন নিজেকে কখনো বিপদে ফেলো না। আমি চাই তুমি বাঁচো, আমাদের সন্তানদের বাবা হও। তুমি কি তা পারবে? তাহলে আমি রাজি। আর হ্যাঁ, তুমি যদি রাগ করো তাহলে আমি চা বানাবো না। রাগ করলে মানে তুমি আমার কাছ থেকে দূরে দূরে সরে যাবে। তাই রাগ করো না প্লিজ। সবাই হাততালি দিল। সজীব, আবির ও মেহের মাথার উপর ফুল ছড়িয়ে দিল। নাবিলা আর সাথী আবিরকে জড়িয়ে দিল। আবির মেহেরের হাত ধরে সবার দিকে তাকিয়ে বলতে লাগলো, আজ থেকে আমরা সবাই একসাথে। এই শহরকে বলে দেওয়ার শপথ নেই। আর হ্যাঁ, আজ শেষ পর্ব, কিন্তু আমাদের গল্প শেষ নয়। এই গল্প শুধু শুরু, নতুন করে শুরু। ফুটপাতের ছেলেটি আজ গডফাদার, কিন্তু এই গডফাদার অপরাধের নয়, ন্যায়ের। আমি শপথ নিচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ব। তোমরা সবাই আমার সাথী, সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ মেহের, তুমি চা বানাবে তো? আজ খুব আনন্দের দিন। সন্ধ্যা নামলো। আবির ও মেহের দোতলায় ছাদে দাঁড়িয়ে আছে। নিচে ফুটপাত, যেখানে আবিরের শৈশব কেটেছে। আবির নিচে ফুটপাতের দিকে তাকিয়ে মেহেরের উদ্দেশ্যে বলতে লাগলো, মেহের, এই ফুটপাতে আমি বড় হয়েছি। এখানেই আমার মা বাবা মরেছে। এখানে আমি কান্না শিখেছি, এখানেই হাসি শিখেছি, লড়তে শিখেছি। আজ আমি সেই ফুটপাতের দিকে তাকিয়ে গর্বিত, কারণ সেই ফুটপাতের ছেলেটি আজ এই শহরের গডফাদার। আমি আর কখনো ফুটপাতে ঘুমাবো না, কিন্তু ফুটপাতের মাটি সবসময় আমার মাথার উপর থাকবে। তুমি কি আমার সাথে থাকবে সব সময়? আমি সব সময় তোমার সাথে থাকবো। তুমি আমার আবির, আমার রাজকুমার, আমার সব কিছু। এখন চলো নিচে যাই, সবাই অপেক্ষা করছে। আর হ্যাঁ, আমি চা বানিয়েছি তোমার জন্য। রাগ করতাম আমি মাঝে মাঝে, কিন্তু আজ রাগ নেই, আজ শুধু ভালোবাসা। চলো আবির। আবির ও মেহের নিচে নামলো। সবাই মিলে চা খাচ্ছে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। ফুটপাতের উপর জল জমছে। আবির জানালা দিয়ে বৃষ্টি দেখছে, তার চোখে পানি। মেহের তার হাত চেপে ধরল। আবির হাসলো। ফুটপাতের সেই ছেলেটি আজ সব কিছু জয় করেছে, কিন্তু সে জানে লড়াই শেষ নয়, প্রতিদিন নতুন লড়াই। আর সে প্রস্তুত। খান প্রস্তুত, আবির প্রস্তুত। গল্প শেষ, কিন্তু আমাদের যাত্রা শেষ নয়। দেখা হবে নতুন কাহিনীতে। ততদিন পর্যন্ত শান্তিতে থাকো। আর হ্যাঁ, রাগ করলাম, কিন্তু আমরা চলে যাচ্ছি না। আবার ফিরবো, আবার লড়বো। ধন্যবাদ সবাইকে।